যখন কিছু বলার থাকবে তখন আহ আপনারা আনমিউট করবেন, এখন সব মিউট করে দিন। আহ, আর মাঝে মাঝে আহ, আহ, একটু কথা বলবেন, তাহলে বোঝা যাবে যে আমি একাই বকছি কিনা বা আমার আওয়াজটা পৌঁছচ্ছে কিনা। আচ্ছা, হ্যালো, আমার আওয়াজটা কেমন পৌঁছচ্ছে? দেবব্রত, দেবব্রত, হ্যাঁ স্যার, ক্লিয়ার আমার, আছে। আচ্ছা 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 ক্লিয়ার, একদম শোনা ক্লিয়ার। যাচ্ছে স্যার। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সকল শিক্ষা আমাদের গুরুদেবের। আমরা যা যেটুকু শিখেছি সবই আমাদের আহ, গুরু স্যার, মাহান্তি স্যার, ডক্টর সেগাল স্যারের শিক্ষা। তাতে আমরা অনুপ্রাণিত হয়েছি। যেটুকু আমরা শিখতে পেরেছি, আমি অন্তত যেটুকু শিখতে পেরেছি বা জানতে পেরেছি, হ্যাঁ, ক্লাসিক্যাল আমি আগেও করেছি, কিন্তু এই আহ 12 বছর ধরে মাইন্ড মেথডে আমি আছি। আমি যেটুকু শিখেছি আমি বলবো এই এই শেখাটা আমার আহ, জীবনের একটা এনলাইটেন পার্ট, যে মাইন্ড মেথডে আমি শিখেছি। হ্যাঁ, এবং এই শিখে আমি যেটুকুন আমি চর্চা করেছি তাতে আমি নিজে স্যাটিসফাইড। আগে যে ক্লাসিক্যাল চর্চা করতাম তার থেকে মাইন্ড মেথডে চর্চা করে আমি নিজস্ব একটা তৃপ্তি পেয়েছি, আমার নিজস্ব তৃপ্তি আছে একটা। এটা অনস্বীকার্য, এবং এর জন্য সমস্ত কৃতিত্ব ডাক্তার সেগাল সাহেব এবং আমাদের গুরু স্যার মাহান্তি স্যার, ওনাদেরকে প্রণাম জানাই। আমরা অতি ক্ষুদ্র, তবে শিখছি, এবং আমরা একে অপরের সঙ্গে চর্চা করছি। নিজে যেটুকুন জানছি সেটুকুন অন্যকে জানাচ্ছি, আপনাদের কাছ থেকেও আমরা শিখছি, জানছি। ঠিক আছে, আজকের আমি ক্লাসটা শুরু করছি। আমি আজকে দুটো কেস দিয়েছি। প্রথম কেসটা আহ একটা লং কেস ছিল, যেটা প্রায় আহ 1 ঘন্টার উপরে একটা রেকর্ডিং আছে। আমি দুটো পার্ট এখানে দিয়েছি। হ্যাঁ, এই দুটো পার্ট হচ্ছে পেশেন্টের সঙ্গে ডিরেক্ট, আমাদের তিনজনের একটা ভিডিও কনফারেন্স হয়েছিল। এটা একটা ডিপ ডিপ্রেশনের কেস। আপনারা বুঝতেই পারছেন, এই মহিলার বয়স প্রায় 28 থেকে 30 বছর বয়স, এবং আমাদের এখানে হচ্ছে ওর শ্বশুর বাড়ি, আর তার বাবার বাড়ি হচ্ছে এখান থেকে আহ প্রায় 45 কিলোমিটার দূরে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তো আচ্ছা, আমার কি কেসটা বলার দরকার আছে, না আমি অ্যানালিসিসে যাব? কেসটা কি বলবো আমি? হ্যালো, শর্ট করে কি আপনারা কি কেসটা পড়েছেন? অবশ্য এটা যদি রেকর্ডিং হয় তাহলে বোধহয় কেসটা একটু বলারও দরকার আছে। স্যার, আপনারা কি রেকর্ডিং বলেন? বলছি তো, কেসটা বললেই ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বড় কেস, আমি তাও যতটা পারছি আমি আহ, সংক্ষেপে বলার চেষ্টা করছি। হুম, এরা দুই দুই বোন, ভাই নেই। জয়েন্ট ফ্যামিলিতে এরা থাকে। জয়েন্ট ফ্যামিলি বলতে এর বাবা, মা, আহ আর হচ্ছে জ্যাঠা, জ্যাঠামশাই, জেঠিমা, জ্যাঠার ছেলে, এরা সবাই থাকে। তো জ্যাঠামশাই মারা গেছে। এর জ্যাঠার যে একটা ছেলে, সেও ক্যান্সারে মারা গেছে, সেটা এই কেসে বলেছে সে। তো এর বিয়ে হয়ে গেছে 7-8 বছর আগে। তো বিয়ের 2-3 বছর পর থেকেই বোধহয় বাচ্চাটা হলো, একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর থেকে সে বাবার বাড়িতে থাকে, শ্বশুর বাড়ির সঙ্গে একটু বনিবনার অভাব হয়েছে, সম্পর্ক তিক্ত, তাই বলে যে তার হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক তিক্ত তা নয়। হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক খুবই ভালো এবং কংক্রিট। আর
বাবার বাড়ি তেই এখন থাকে, বাবার বাড়ি থেকেই এই স্কুল করে। উম, এবং ডেলি যাতায়াত করে, বাসে যাতায়াত করে। তো এই বছর পাঁচেক, 5-6 বছর আগে আমার কাছে এসেছিল। আমার কাছে 2-3 বার এসেছিল, বিভিন্ন তার প্রবলেমের জন্য এসেছিল, এবং সেই প্রবলেম গুলো আহ, একবারেই সব সলভ হয়ে গেছিল। হ্যাঁ। আহ, সেই কেসগুলো আমি দিয়েছি, আজকেও একটা বলবো। তো হ্যাঁ, কেউ কিছু বলছেন? কেউ যদি কিছু না বলেন তাহলে মাইক্রোফোনটা কাইন্ডলি মিউট করে দিন। বকু বকুল কুমার গিরি, ওনার বোধহয় মাইক্রোফোনটা আহ, হ্যাঁ, আচ্ছা। তো এখন একটা প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছে, সেজন্য আমার কাছে এসেছে। আমার কাছে এসেছে বলছে, আমাদের একটা ফোনেই হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা টেস্টিং করা হবে। পেশেন্ট আছে তার বাবার বাড়িতে, হাজবেন্ড আছে অন ধরে তার কিন্তু বাড়িতে। কবে চলে গেল? আহ, কিছু বলছেন কেউ? স্যার আপনি আনমিউট হয়ে গেছেন। আমি আনমিউট করতে গিয়ে আপনারটা হয়ে গেছে। আপনি প্লিজ আনমিউট করুন ও, নিজে। হ্যাঁ, কতক্ষণ আগে, কতক্ষণ আগে? এখানে এইমাত্র করলাম। আচ্ছা, 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 বাকি আচ্ছা। সবাইকে আনমিউট করে দিয়েছি। আর কেউ ইচ্ছা করলেও মাইক খুলতে পারবেন না। যখন আপনি পারমিশন দেবেন তখন আমি অপশনটা অফ করে দেব। তাই আপনাকে প্রশ্ন করতে আচ্ছা, পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখন থ্যাংক সবারটাই ইউ। বন্ধ আছে, শুধু আপনারটা ছাড়া। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে তো? শুনতে পাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ, সবাই? শুনতে পাচ্ছি, শুনতে আচ্ছা, ঠিক পাচ্ছি। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলেই হবে। তো আমরা তিনজন তিন জায়গায় আছি। পেশেন্ট আছে তার বাবার বাড়িতে, তার হাজবেন্ড আছে তার বাড়িতে, আর আমি আমার ক্লিনিকে আছি, রাত্রে টেস্ট টেকিং হচ্ছে। তো টেস্ট টেকিং ওরা বলেছিল যে ভিসির মাধ্যমেই ইয়েটা হবে, টেস্টিংটা হবে। তো বলতে আরম্ভ করলো ভিডিও কনফারেন্সে যে ছোটবেলা থেকেই পেশেন্ট বলছে, হ্যাঁ, আমার টেনশনের সমস্যা, কেউ কিছু বললো আমি খুব ভাবুক হয়ে যাই, আমি খুব চিন্তা করতে থাকি। হ্যাঁ, আমার এক্সেসিভ প্রেসার হয়ে যেত তখন। আর বিশেষ করে পরীক্ষার আগে খুব অসুবিধা হতো, এবং আমি তখন ডাক্তারের কাছে যেতাম। হ্যাঁ। ডাক্তার বলেছিল যে একে পড়াশোনার চাপ দেবেন না, একে আমাকে পড়াশোনার বাড়ি থেকে সেমন চাপও দেয়নি, কারণ আমার বাবা আমাকে খুব ফেভার করতো। বাবা, আমার বাবার খুব সাপোর্ট পেয়েছি। হ্যাঁ। তো বাবা আমাকে খুব বেশি পড়াশোনার জন্য চাপও দেয়নি। তারপরে তো আমার বিয়ে হয়ে যায়, আমার একটা মেয়েও হয়। হ্যাঁ। তো তখন টেনশন হতো, কিন্তু সেই টেনশনটা আমি কপ আপ করে নিতে পারতাম, এভাবে বলছি। তারপরে তো 1 বছর আগে বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর হঠাৎ করেই মারা গেলেন। তখন তো তার অপারেশন হয়েছিল, ইনফেকশন হয়েছিল, ইনফেকশন হয়ে, এবং এইগুলো বলতে বলতে তার গলা ধরে আসলো। হুম, অনেকেই, আমি অনেকটাই আমাকে দোষী মনে করি এর জন্য। আমি ভুল করে ফেলেছি, বা হয়তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ। এবং সেখান থেকেই আমার ডিপ্রেশনের বীজটা জন্মালো। তবু তখন স্কুল ছিল, আমার আমার কাছে মেয়ে ছিল। আহ, আহ, আমি স্কুলে যেতাম, তবু খানিকটা ম্যানেজ হতো। কিন্তু বাড়িতে যখন আসতাম, তখন আমার প্রচন্ড গরমের ছুটি পড়ে গেছিল। প্রচন্ড গরম, ঘরে এসি চলছে, আর আমার শ্বাসকষ্ট প্রবলেম শুরু হলো, আমার ব্রিদিং প্রবলেম শুরু হলো। মনে হলো যেন আমার দম আটকে আসছে, আমি যেন মরে যাব।
এই ল্যাট্রিনের প্রেশার আসতো। হ্যাঁ, ল্যাট্রিনের প্রেশার বলতে হয় পায়খানা না হলে প্রস্রাবের ব্যাপারটা বলেছে, খুব বেশি হয়ে গেল। আর বাথরুমে বারবার যেতে হচ্ছিল, আর বাথরুমে গেলে মনে হচ্ছে যে আমার পৃথিবী যেন ওলট পালট হয়ে যাবে। আমি আর যেন বাথরুম থেকে আর বেরোতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসতো। আমি সারা রাত জেগে থাকি, আমার যেন দম বন্ধ হয়ে যাবে এরকম ভাব। এসির জন্য, এসি চালানোর জন্য যেই দরজা বন্ধ করতাম, তখন আমার মনে হচ্ছে কিনা আমার দম বন্ধ হয়ে আসছে। ডাক্তারের কাছে গেলাম, আগে যে ডাক্তারের কাছে যেতাম তার কাছে গেলাম, যেহেতু উনি আমার সব জানতেন, সেজন্য তার কাছে গেছি। কিন্তু এটা তো আর পরীক্ষার ব্যাপার নয়, এটা এখন আমার বাবা মারা গেছে। আর বাবা মারা গেছে জন্য আমি নিজেকে দোষী মনে করছি, আমাকে এটাই একদম আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই জায়গাগুলো খুব ভাইটাল, আপনারা খেয়াল করবেন। আহ, যেগুলো ও বলেছে। এবং তারপরে আমার মা অসুস্থ হয়ে পড়লো, আমার মায়ের সোডিয়াম লেভেল কমে গেল, মা একদম কোমাতে চলে গেছিল। হসপিটালাইজ করতে হলো মাকে। তখন আবার আমার ওরকম অ্যাটাক হলো, যেন মনে হচ্ছে দম আটকে যাবে, আমি যেন মরে যাব। হ্যাঁ, ইদানিং যা সমস্যা হচ্ছে। স্কুল থেকে বাড়ি আসছি, বাড়ি এসে আসার পরেই আমি আরো ভেঙে পড়ছি, আমার গ্যাস ফর্ম করছে। তারপর খিদে পাচ্ছে না, মাথা ঘুরছে। বাবা চলে গেছে, এখন এটাই আমি বাবার কথা চিন্তা করি। আমার বাড়িতে বড় মা আছে, বড় মা বলতে জেঠিমার কথা বলছে, উনিও খুব অসুস্থ। আমি সবাইকে নিয়ে আমার ভীষণ টেনশন। শ্বশুর বাড়িতে বিভিন্ন কারণে আমার থাকা হয় না, এই ব্যাপারটা আমার কাছে খুব চাপের। পারিবারিক সমস্যা আছে, এটাও একটা বড় রকম এফেক্ট ফেলে আমার উপরে। এসব কিছুর জন্য আমার একটু প্রচুর চিন্তা আমার আসছে। একটা যেন একটা স্ফুলিঙ্গ, একটা বড় একটা আগুনের গোলা হয়ে যাচ্ছে, বড় আকার ধারণ করছে, আমার হাত পা থরথর করে কাঁপছে। আহ, মাথা ঘুরছে, বিশ্ব ব্রহ্মাণ্ড যেন এদিক ওদিক হয়ে যাচ্ছে। একবার যদি আমার হাজবেন্ড, মানে হাজবেন্ডের নাম ধরে বললো, অমুকে যদি ফোন না ধরে, তাহলে কেন ফোন ধরছে না, আমার খুব আমার টেনশন হয়। আমি সামান্যতেই আমি ছেড়ে দিচ্ছি, বাবা চলে গিয়ে আমার এসব বেশি হয়ে গেছে। বাবা আমার একটা বিশাল মানসিক সাপোর্ট ছিলেন, সাপোর্ট সিস্টেম ছিলেন। যতদিন আমি বিভিন্ন পরীক্ষা দিয়েছি, বাবা আমাকে সাহস জুগিয়েছেন, আমি কোনো পরীক্ষাতে খারাপ রেজাল্ট করিনি। আমি সব পরীক্ষাতে একদম আশানুরূপ রেজাল্ট আমি করেছি। কিন্তু বাবা চলে যাওয়াতে আমার এই সাপোর্ট সিস্টেমটা, আমার তো সাপোর্ট সিস্টেমটা চলে গেছে, আমার আহ বোঝানোর মানুষটা আমার কাছে চলে গেছে। অনেকদিন ধরেই ভাবছি যে তোমার কাছে যাব, তোমার কাছে তো এর আগেও এসেছি, আমাকে তুমি বলে বলে একদম প্রথম থেকেই। আমি ভাবছিলাম যে আমি সামাল দিতে পারবো, কিন্তু আমি সামাল দিতে পারছি না। আমি দেখলাম তোমাকে জানাতেই হবে। এত কথা বলার পর আমি প্রথম কথা বললাম, রেকর্ডিং আছে, আপনার রেকর্ডিং এ শুনেছেন নিশ্চয়ই। আমি বললাম, তুমি এখন কি ট্রিটমেন্টের মধ্যে নেই? বলছে না। আমি বললাম, তুমি তো বললে যে মেডিসিনের ডাক্তারের কাছে গিয়েছিল। বলে যে হ্যাঁ, 2বার গেছি, কিন্তু আমার মনে হয়েছে যে আহ, এটা বোধহয় উনি বোধহয় আমার খুব রুট থেকে চিকিৎসা করতে পারছেন না, আমার রুট থেকে চিকিৎসা করতে পারছেন না, আমার রুট থেকে চিকিৎসা করা যায়। অনেক কথা বলেছে, আমি অত ডিটেলসে বলছি না। আমি বললাম, তুমি নিজেকে কেন দোষী মনে করো বাবা মারা গেলে? ও বলছে যে বাবা মারা যাওয়ার পর নেক অফ ফিমার ফ্র্যাকচার হয়েছিল, অপারেশন হয়েছিল, ইনফেকশন হয়ে যায়। তার 25 দিন পর অ্যানাস্থেটিস্ট, তাকে আমি বলতে ভুলে গেছিলাম যে বাবার তাপ ছিল, শিভারিং ছিল। উম, এগুলো আমি বলতে ভুলে গেছি। তাছাড়া যে ফিজিশিয়ান বাবার চিকিৎসা করতো,
তিনিও অসুস্থ হয়ে গেলেন, তার সঙ্গেও যোগাযোগ করা গেল না, এই সব কারণে এবার কাঁদতে আরম্ভ করলো। এবং দীর্ঘক্ষণ পেশেন্ট কাঁদতে থাকলো। তো এইবার সে বাবার ট্রিটমেন্ট কিভাবে চললো একদম পুঙ্খানুপুঙ্খ, মানে ডেট, টাইম, সমস্ত কিছু তার মনে আছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ সব বলে চলছে। বলছে এই সমস্ত কারণে আমার ডিপ্রেশন, বাবা চলে যাওয়ার কারণেই আমার ডিপ্রেশন। পেশেন্ট খুব কাঁদছে, বলছে আমার প্রতিটা মুহূর্তে, বাবার প্রতিটা মুহূর্ত আমার মনে আছে, আমি ওগুলো ভুলবো না। আমি বললাম তুমি কাঁদছো, তুমি শান্ত হও, তুমি এখন কি চাইছো? আমি এটা বুঝতে পারছিলাম না। যে উনি এত কথা বলছে যে বাবার মৃত্যু হয়ে গেছে, তার 7-8 বছর আগে তার বিয়ে হয়েছে, হ্যাঁ, বাবার মারা গেছে 1 বছর হয়ে গেছে, হ্যাঁ, তবু আমি বুঝতে পারছিলাম না যে বাবাকে এইভাবে বলছে। আমি বলছিলাম কি চাইছো? বলছে আমি চাইছি বাবা, এই বাবার চিন্তাগুলো থেকে বের হতে, মানে দূর হতে চাইছি, কারণ আমি বুঝতে পারছি তো আমি বাবাকে তো ফিরে পাবো না। পেশেন্ট কাঁদছে কাঁদছে আর বলছে আমি বুঝতে পারছি, সবার চোখ মুছছে, কাপড় দিয়ে চোখ মুছছে, বাবাকে তো আমি ফেরত ফিরে পাবো না, এগুলো তো শুধু আমাকে কষ্টই দেবে। আমি খুব চেষ্টা করছি যে ভাববো যে বাবার ভালোগুলোই ভাববো বাবার কাছে, কিন্তু এটা ভাবতে গিয়েও দেখি আমি কাকে হারিয়েছি, আর যেটুকুন আমি করছি সেটা তো বাবার জন্যই। হ্যাঁ, সবকিছুর পেছনেই রয়েছে আমার বাবা। বলতে বলতে আরো কাঁদছে আরো কাঁদছে। আমার দিদি এগুলো সব কপ আপ করে গেছে, কপ আপ করে সে প্রসিড করে গেছে, মুভ অন করে গেছে, কিন্তু আমি তো মুভ অন করতে পারিনি। আমি মেন্টালি মুভ অন করিনি। আমার মেয়ে যদি না হতো তাহলে আমার আরো বড় ক্ষতি হয়ে যেত, কারণ মেয়ে হলো আমার একটা সোর্স অফ রিফ্রেশমেন্ট, একটা সোর্স অফ এনার্জি, একটা সোর্স অফ ডাইভার্সিটি। কিন্তু আমি যেন বেশি ডুবে যাচ্ছি। আর আমার মনে হয় আমি মেয়ের সঙ্গেও যেন অন্যায় করছি, মেয়েকে আমি সময় দিতে পারছি না, আমি মেয়েকে ডিপ্রাইভ করছি। সেই কারণেই বাবার যে শিক্ষা তা তো আমি নিব, সেটা তো আমি মেয়েকে দিতে পারি, কিন্তু বাবার কথা মনে করতে গিয়েই আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি মেয়েকে ডিপ্রাইভ করছি। আমি বললাম আমি বুঝতে চেষ্টা করছি যে তোমাকে কোন ব্যাপারটা বেশি পীড়া দিচ্ছে। আমি বলছি যে সবই আছে, বাবার এটাও যেমন আছে, তেমনি আমার শ্বশুর বাড়ির হাজবেন্ড বাইরে না, ওই বাড়িতে না থাকা, হ্যাঁ, এটাও একটা অস্বাভাবিক ব্যাপার ওখানেও আছে। আহ, যার জন্য আমি ওখানে বাচ্চা নিয়ে থাকতে পারি না। হ্যাঁ, আসলে ওখানে পরিবেশটা, শ্বশুরবাড়ির পরিবেশ একদম ভালো না, ওখানে বাচ্চা বড় হওয়ার পক্ষে ওই পরিবেশ একদম ভালো না। আমি এখন আউটব্রাস্ট হয়ে গেছি এই কারণে যে আমার বাবা চলে গেছে। পেশেন্টের প্রতিটা কথা আপনারা যদি রেকর্ডিং শুনে থাকেন ভালো, না শুনে থাকলে আপনারা শুনবেন। প্রতিটা কথা একদম শব্দ উচ্চারণ একদম পরিষ্কার, হ্যাঁ, একদম দৃঢ়, হ্যাঁ, আর একদম ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে, পরিষ্কার ভাবে বলে যাচ্ছে। রেকর্ডিং শুনলেই বোঝা যাবে। হম। বলছি তখন আমার ফার্স্ট সেমিস্টার চলছিল। আহ আমি, মা অসুস্থ হয়ে পড়লো, মায়ের কোমাতে চলে গেছিল। আমি বাবাকে বললাম বাবা আমি পারবো না, মাকে এই অবস্থায় ছেড়ে যেতে আমি চোখ পারবো না, পরীক্ষা দেবো না। বাবা বললো ঠিক আছে দিস না। এই যে একটা সাপোর্ট সিস্টেম ছিল, সেটা তো আমার দল, কিন্তু এই বাবা চলে যাওয়াটাই আমার ডিপ্রেশনের কারণ। এই বাবার যে আহ, বাবার যে একটা আমি ইয়ে পেয়েছি সেটা কারোর সঙ্গে কম্পারিজন করা যায় না। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে তোমাকে বের হওয়ার রাস্তা খুঁজে দেব। এরপর আরো অনেক কথা হলো, ওদের জয়েন্ট ফ্যামিলি নিয়ে অনেক কথা হলো। হ্যাঁ, সেগুলো বলছে জ্যাঠার বড় ছেলে ক্যান্সারে মারা গেছে, সেগুলো বলছে। আর বলছে যে আমার, আমি হোমিওপ্যাথিতেই বিশ্বাস করি, আমার বাবা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, আমার জ্যাঠামশাই হোমিওপ্যাথি চিকিৎসা করতেন।
হ্যাঁ, আমার হোমিওপ্যাথি ভালো লাগে, ছোটবেলা থেকে আমি হোমিওপ্যাথি খাই, ইত্যাদি ইত্যাদি বললো। এবং তারপর অনেক উম আরো কথা হলো, সেগুলো আর বলছি না। উম, তারপর ওকে অফ করে ওর হাজবেন্ডের সঙ্গে প্রায় মিনিট 25 কথা বলেছি। সেই রেকর্ডিং এখানে দেইনি, দরকারও নেই। এই যতটুকু দিয়েছি দরকারের থেকে বেশি, যা আমি বললাম দরকারের থেকে বেশি, অনেক আগে শেষ করতে পারতাম। তো এই হলো কেস। আপনারা অনেকে অ্যানালিসিস দিয়েছেন, ভালো ভালো অ্যানালিসিস দিয়েছেন। তো যদি এখানে আরো কিছু কিছু বলতে চান তো বলতে পারেন আপনারা। দেবব্রত, তুমি ইয়েটা খুলে দাও, আহ ওনারা আনমিউট করে যদি কিছু বলার থাকে বলবেন। হ্যালো দেবব্রত, তুমি আছো তো? হ্যালো। হ্যাঁ স্যার, খুলে দিয়েছি। এবার যে কোনো কেউ মাইক অন করে বলতে পারবে। স্যার জি স্যার, আপনি আপনি আনমিউট আছেন। আপনারটা অফ আছে, আপনি একটু অন করুন। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এগুলো খেয়াল খুলতে রাখতে হবে। গিয়ে হ্যাঁ। আবার সবাইকে স্যার, খুলতে গিয়ে সবাইকে আবার মিউট করতে হয়েছে, তারপরে সবাই আচ্ছা এখন আনমিউট করতে পারবে। আচ্ছা 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 স্যার আমি পারভেজ প্রথমে বলি। প্রথম হ্যাঁ। কেসটাতে আহ, প্রথম কেসটাতে তো আমি প্রথমেই সরি ল্যাকেসিস এর কথা বলছি, কিন্তু কেসটা করার সময় একবার আমার স্পঞ্জিয়ার কথা মনে হয়েছে, আর্সেনিকের কথাও মনে হয়েছে মাঝে মাঝে। আর ল্যাকেসিস এর কথা তো বেশি মনে হওয়ার জন্য ল্যাকেসিস দিয়ে দেওয়ার ইয়ে দিলাম আমি। তো আমার কাছে এখনো সন্দেহ আছে, ল্যাকেসিস এর চেয়ে বোধহয় স্পঞ্জিয়া বেটার হতো, এরকম কিনা। ঠিক আছে স্যার, আমার কেন বক্তব্য। কেন 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 স্পঞ্জের কথা মনে হচ্ছে আর কেন ল্যাক্সিসের কথা মনে হচ্ছে, একটু সংক্ষেপে বলেন। ল্যাকেসিস এর যেটা মনে হয়েছে সেটা হলো যে ও হ্যাঁ, ল্যাকেসিস হ্যাঁ ল্যাক্সিসের, হ্যাঁ বলেন বলেন। ল্যাকেসিস মনে হওয়ার জায়গাটা তো আমি রুব্রিক দিয়ে দিয়েই দিচ্ছি। আর হ্যাঁ হ্যাঁ স্পঞ্জিয়ার হ্যাঁ, সেটাই ব্যাপারটা, বলতে চাইছিলাম। রুব্রিক দিয়েছেন আপনি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর স্পঞ্জিয়া। স্পঞ্জিয়ার কথা বলতে ওই যে সেই বাবার মৃত্যু তাকে কুরে কুরে খাচ্ছে, এই যে কুরে কুরে হ্যাঁ খাওয়ার কথা আপনি আপনি হ্যাঁ কিন্তু হ্যাঁ, এখন মানে কেসটা বলার সময় বললেন যে এটা একটা বড় আমি ওটা ধরনের ব্যাপার। হাইলাইট করেছি, আমি ওটা হাইলাইট করেছি, হ্যাঁ, হ্যাঁ, কুড়ে কুড়ে খাচ্ছে। হুম হ্যাঁ, তো এই কুরে হুম। কুরে খাওয়ার জায়গাটা স্পঞ্জিয়ার সাথে আছে এবং শ্বাসকষ্ট হয়ে যায় তার। এই জায়গা থেকে আমার স্পঞ্জিয়ার কথা মনে হয়েছিল কয়েকবার, কিন্তু অন্য রুব্রিক আচ্ছা সাপোর্ট করে নাই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? আর যদি কেউ কিছু বলেন, যদি কেউ কিছু না বলে তাহলে আমি এগিয়ে যাব। কারণ আমার আরো অনেক কেস বলার আছে, আহ আরো অনেক আলোচনাও আছে। আপনারা যদি থাকেন, আমার সঙ্গে আলোচনা হবে অনেক। হ্যাঁ, 21 জন আছেন দেখছি। আপনি আর কেউ এবার কিছু বলবেন? বলুন। না, আপনি এবার আচ্ছা বলতে থাকুন, রাত্রি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আহ উম, পারভেজ স্যারকে। এটা ল্যাকেসিসের কেস, এবং উনি প্রথম ল্যাকেসিসের কথা বলেছেন আজকে। গ্রুপে দেওয়া ছিল কেসটা, কেসের সঙ্গে অনেকগুলো ফলো আপও দেওয়া ছিল, আপনারা ফলো আপ গুলো দেখেছেন। তো আহ পালদাকেও আমি দেখেছি একবার, যে ল্যাকেসিসের কথা বলেছেন, পালদাকেও ধন্যবাদ। আরো যারা ল্যাকেসিসের কথা বলেছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এটা ল্যাকেসিসের কেস। আমি ল্যাকিসিস থেকে সরিনি, একইভাবে ল্যাকিসিসেই আছি, ছিলাম, আছি। এর সঙ্গে আর একটা এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ, তখন তো অল্প করে দেখেছি, আর একটা গুরুত্বপূর্ণ রূপ দিচ্ছে, সেটা নেওয়া যেত। সেটা হচ্ছে যে
ডিলুশন ইনজুরি বিং ইনজুর্ড বাই সারাউন্ডেড, এইটাও কিন্তু এর সঙ্গে ধরতো। ওই যে যে ইয়েতে ঢুকছি বা এইরকম আর আর পরিবেশ থেকে আমার মানে ইনজুরিটা হচ্ছে, এটা মনে করছি ওইটাও এর সঙ্গে ধরা যায় আর কি। যা দিয়েছি দিয়েছি, এর সঙ্গে ওটাও বলা যায়, আমি মনে করছি। ঠিক আছে, আপনি এগিয়ে যান। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা পয়েন্ট বললেন ইনজুরি সারাউন্ডিং, কিন্তু এখানে সারাউন্ডিং এর ইনজুরি এটা ব্যাপারটা আমি অতটা করতে পারছি না। যাই হোক, আমি অ্যানালিসিসে আসছি। আহ, একজন চরম একটা ডিপ্রেশনের পেশেন্ট, এই পেশেন্ট কিন্তু দেখুন আমাদের কাছে সারাক্ষণ প্রায় অধিকাংশ সময় কান্না কান্না ভাব, মুডটা তার খুব বিষণ্ণ, ডিপ্রেসিভ মুড, এবং কাঁদছে অনেকক্ষণ সময় কেঁদেছে সে। হম, তো এক একটা পেশেন্ট আমাদের কাছে এক এক রকম আসে একভাবে। আমার গত কেসটা যেটা ইয়েতে দেওয়া ছিল, সেই পেশেন্টটা আমাদের গ্রুপে দিয়েছিলাম, সেই পেশেন্টটা সারাক্ষণই প্রায় হেসেছে, এই পেশেন্টটা কাঁদছে। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা ধরে চিকিৎসকের কাছে কাঁদছে সে, এই সমস্যা থেকে বের হতে পারছে না, 1 বছরের সমস্যা। তা আমাদের তাকে একটা স্বাভাবিক লাইফে এনে দেওয়ার জন্য, অতি দ্রুত এনে দেওয়ার জন্য আমাদের পক্ষে, হ্যাঁ, এবং সেটা একদম জটিল ভাবে না, আহ, এটা একটা সহজ সরল ভাবে। কারণ পেশেন্ট তো নিজে তো কষ্ট পাচ্ছেই না, সে তো সাফার করছে, তাকে এটা ওটা বিভিন্ন রকম প্রশ্ন করে তার সাফারিংটাকে বাড়িয়ে দেওয়াটা আমাদের কর্তব্য নয়। হ্যাঁ, আমাদের কর্তব্য হচ্ছে হানিম্যানের এই যে সেকেন্ড অ্যাপোরিজমে যত সহজ ভাবে, যত কম প্রশ্ন করে, হ্যাঁ, তার ভিতরের থেকে আহ, ভাব ভাবটাকে আহ, যদি পাওয়া যায়, তাহলে এক্সপ্রেশন, ভাব, জেস্চার, এইগুলো আহ, দিয়ে, অর্থাৎ যেটাকে যেটাকে বলা হয় যে অবজেক্টিভ সিমটম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের দাম এখানে কিন্তু খুব কম, এক্সপ্রেশন বা ভাবের দাম বেশি। হ্যাঁ, এই যে সিস্টেমে আমরা আমি একটু অন্যরকম একটু আলোচনা করে নিই, তারপরে আমি বলছি। হ্যাঁ, সেকাল সিস্টেমে যে আমাদের বলা হয় যে প্রেজেন্ট, এই প্রেজেন্টের মধ্যে কি আছে, এই প্রেজেন্টের মধ্যে পেশেন্ট বর্তমানে কি করছে, আপনার সামনে বসে কি করছে, হ্যাঁ, সেইটাই হচ্ছে মেইন জিনিস। আপনি কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অবজারভেশন। হ্যাঁ, এবং এই অবজারভেশনটা কখনো কখনো হয়ে যায় যে পেশেন্ট দেখতে দেখতে, কখনো পেশেন্ট হয়ে যায়, অবজারভেশনটা হয় হচ্ছে পেশেন্ট আগে থেকে, আপনার আপনার এখানে আসার আগে থেকে কিভাবে কি করছে, কি ভাব ভঙ্গি করছে, হ্যাঁ, কি বলছে, এইগুলোর মধ্যে থেকে, এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলি প্রেজেন্ট। হ্যাঁ, সে পেশেন্ট যেভাবেই আসুক না, তার যে অসুখই হোক না কেন, সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার হচ্ছে আমাদের সামনে এসে কি করছে পেশেন্ট। ছোটখাটো পেশেন্ট হোক, আমরা অসুখের নাম শুনে ভয় পাবো না। স্ট্রোকের পেশেন্ট, এই যেমন আমি কিছুদিন আগেই আমি একটা কেসের কথা এক জায়গাতে বলেছি। আমাদের আমাদের এই গ্রুপেরই একজন সদস্য, তার বাবা, বয়স মানে এটা কেসের মধ্যে কেস, আমি একটু ছোট্ট করে বলছি, আপনারা বুঝতে পারবেন যে ল্যাঙ্গুয়েজের থেকে, ল্যাঙ্গুয়েজের গুরুত্ব সেরকম না, ল্যাঙ্গুয়েজের থেকে ইয়ের গুরুত্ব বেশি, কি বলে, আহ, এই যে ল্যাঙ্গুয়েজ, কি বলে, ল্যাঙ্গুয়েজের থেকে যে জেস্চার, তার গুরুত্ব বেশি, ভাব, এর গুরুত্ব বেশি। তো তার বয়স 60 বছর বয়স, 60-এর উপরে হবে। আমাদের এই গ্রুপের সদস্যরই এক বাবা। হম, তার মা সঙ্গে নিয়ে এসে, মানে আমাদের গ্রুপের সদস্যের মা ওর বাবাকে সঙ্গে নিয়ে এসে বাইরে বসে আছে, আমি দেখতে পাচ্ছি এই যে ওর বাবা স্থির ভাবে বসে আছে, আর ওর মা আমার দিকে বারবার বারবার অনেক পেশেন্ট ছিল, বারবার বারবার তাকাচ্ছে, মানে উদ্বিগ্ন হয়ে গেছে, কখন ঢুকবে কখন ঢুকবে। কিন্তু ওর বাবা যে পেশেন্ট, সে একদম স্থির হয়ে বসে আছে, কোনো কিছু নাই, তার কোনো ইয়ে নেই, একদম স্থির হয়ে বসে আছে। যখন আসলো তখন দেখি ওর মা ওর বাবাকে ধরে 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 নিয়ে আসলো, নিয়ে এসে ওখানে বসালো। লাইন কি হয়েছে? তো পেশেন্ট কিছু একটা বললো, কিছু একটা বলছে,
বলতে বলতে কথাটা না এমন আওড়ে গিয়ে যাচ্ছে যে এই পেশেন্টটাকে আমি কিন্তু এর আগে দেখেছি, একবার দেখেছি পেশেন্টটাকে বিভিন্ন প্রবলেমের জন্য এসে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না, কথা উড়ে গেছে। আর আহ, বাম দিকটা অসাড় হয়ে যাচ্ছে, প্রায় প্রায় অনেকটাই অসাড় হয়ে গেছে। তো আমি ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার। তখন বলছে যে এই সকালবেলা 7টার সময় কাজ করছিল বাইরে, না 9টার সময় কাজ করছিল বাইরে। হ্যাঁ, কাজ করতে করতে আহ, কেমন হয়ে গেল, উনি ঘরে চলে আসলো। আমরা বললাম, দৌড়াদৌড়ি করে ঘরে নিয়ে আসলাম, এবারে শুয়ে দিলাম। সেই দিকে যে শুয়ে আছে, খেতে গেলেও খেতে পারছে না, বলছে মাথায় চাপ ধরে আছে, এই সব বলছে। আর খুব বেশি যে কথা বলা তাও বলছে না, চুপচাপ আছে। তো ওর মা যখন এগুলো কথা মানে ওনার স্ত্রী যখন এরকম কথা বলছে, তখন আমি পেশেন্টের দিকে তাকাচ্ছি। যখনই এটা হচ্ছে সব টেকনিক, যখনই আপনার অ্যাটেন্ডেন্সের থাকে আমরা শুনবো, অ্যাটেন্ডেন্সের শুধু কানটা অ্যাটেন্ডেন্সের দিকে থাকবে, আর পেশেন্টের দিকে কিন্তু আমাদের এই চোখটা থাকবে। হ্যাঁ, দেখি যে আমি পেশেন্টের দিকে তাকাচ্ছি, পেশেন্ট কি করছে, দেখি যে পেশেন্ট কি করছে। আমার এখানে যে পেশেন্ট বসার জায়গা আছে, আহ, যে ওয়ালটা আছে সেটা হচ্ছে টাইলস। দেখুন আপনার টাইলস দেখুন, এই যে দেখাচ্ছি দেখুন টাইলস। এই টাইলস এর মধ্যে যে জয়েন্ট গুলো আছে, হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করছি? দেখা যাচ্ছে না হ্যালো? কিন্তু বোঝা যাচ্ছে কিছু একটা দেখাচ্ছেন। ও, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। না, হ্যাঁ এই, আচ্ছা হ্যাঁ এই আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন কি করছি আমি, কি করছি আমি দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছেন? দেখা যাচ্ছে এবার? হ্যাঁ আমি বুঝছেন তো আমি কি? আপনি দেখছি, হ্যাঁ আমি দেখছি পেশেন্ট না এরকম করছে। হ্যাঁ, ওই পেশেন্ট এরকম করছে। আর আঙুলটা ঘষছে, আমি, হ্যাঁ 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 আঙুলটা হ্যাঁ, দিয়ে দেয়ালের ওই ইয়েটা এই যে হ্যাঁ, যে টাইলসটা এই যে ঘষছে। টাইলসের যে জয়েন্টটা আছে না, এই জয়েন্টের মাঝে একটু ডিপ্রেশন আছে, ওই ডিপ্রেশন ওখানে মানে খুঁজছে। স্ক্র্যাচিং তারপরে বলে এটাকে, আহ, স্ক্র্যাচিং। হ্যাঁ, আর আমার দিকে এরকম করে আছে, কোনো কথা বলছেন না, এরকম করে আছে। তো জাস্ট এটা এটা অবজার্ভ করা আর কি, জাস্ট এটা অবজার্ভ করা, অবজার্ভ করে আমি পেশেন্ট খুবই সিরিয়াস কন্ডিশন, আমি বললাম যে ওনাকে বাইরে নিয়ে যেয়ে বসান, আমি আসেন। বাইরে নিয়ে গিয়ে বসিয়ে আসলো, আমি বললাম যে এ তো স্ট্রোক হয়ে গেছে, সকাল 9টায় স্ট্রোক হয়ে গেছে না। হ্যাঁ, তো আপনারা কি করলেন? আমি ইয়ের কথা বললাম, আমাদের যে আমার স্টুডেন্ট, তার কথা বললাম। সে কি করেছে বলছে, সে তো ওনার ছেলের কথা বলছে, বলছে ও তো চেম্বারে চলে গেল, হ্যাঁ, সন্ধ্যাবেলা আপনার কাছে পাঠিয়ে দিল। আমি বললাম যে এটা তো খুব সিরিয়াস, হসপিটালে নিয়ে যান। তো এই প্রেশার দেখলাম 220/110, এরকম প্রেশার। যে কোনো মুহূর্তে পড়ে যাবে তো। আমি 6টা পুরিয়াতে ডোজ করে দিলাম, অ্যাসিস্ট্যান্টকে বললাম দিয়ে দিতে, তার সঙ্গে কিছু ভাইটামিন ওষুধ দিয়ে দিলাম যে এটা খাওয়াতে খাওয়াতে নিয়ে যান, হসপিটালে ভর্তি করেন। তো রাত্রিবেলা আহ, ঘন্টা 1.5-2 পর আমাকে ফোন করলো এই আমার স্টুডেন্ট বা এখানকার যে গ্রুপের সদস্য, বলছে যে আপনার ওষুধটা খাওয়াচ্ছি। আমি বললাম যে হ্যাঁ ওষুধ খাওয়াচ্ছি ঠিক আছে, কিন্তু যে খুব সিরিয়াস, হসপিটালে ভর্তি করে। তারপরে আর কোনো ফোন দেন না, কিছু নাই, কোনো কথা নেই। 8 দিন পরে দেখি পেশেন্ট এসছে, এবং হাসতে হাসতে এসছে, ওর সঙ্গে ওয়াইফ আছে। আমি বললাম যে তারপরে, বলছে, ভালো লেগেছে, কিন্তু হাসছে। আমি বললাম ভালো লেগেছে। আমি বললাম ভালো বলতে, বলতে কথাটা পরিষ্কার হয়েছে ওর। হ্যাঁ, বলছে যে অবশ ভাবটা অনেকটা কমেছে, কিছুটা আছে, অবশ ভাবটা অনেকটা কমেছে। তো হসপিটালে আমি বললাম যে হসপিটালে ভর্তি করেনি, বলে যে হসপিটালে ভর্তি করিনি, অত রাতে আমি একা এসেছি কি করবো, কোথায় নিয়ে হসপিটালে ভর্তি করিনি। তো
আপনার ওষুধটা খাইয়ে কয়েকটা ডোজ খাওয়ানোর পরে রাত্রি 11টার সময় উঠে বলছি যে আমি এখন বাথরুমে যাব, আমি আমার পোশাকগুলো ছাড়বো। পোশাকগুলো ছাড়লো, হসপিটালে এই বলে পোছা টোছা করে এসে বলে আমার খিদে পেয়েছে, খাবো। খেলো, খেয়ে তারপরে তখন প্রেশার দেখেছে, আমার স্টুডেন্ট প্রেশার দেখেছে। প্রেশার তখন 150/90 হয়ে গেছে। এবং পরের দিন সকালে উঠে সে কাজে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের জাস্ট অবজারভেশন, মানে এখানে এখানে ভাষার কোনো ব্যাপার নেই। আমরা পেশেন্ট যে ভাষায় কথা বলুক, আমরা যদি তাকে অবজার্ভ করতে পারি, হ্যাঁ, তার যদি বডি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এখানেই আমাদের কেল্লাফাতে হয়ে যায়। এটা আমরা শিখেছি আমাদের স্যার মহান্তি স্যারের কাছে, আমাদের সেকেন্ড স্যারের কাছে, তাদের কাছে আমার কৃতজ্ঞ। এখানে কি ছিল, এখানে আমি জাস্ট দুটো রুব্রিক নিয়েছিলাম। হ্যাঁ, একটা আপনারা বুঝতেই পারছেন, আহ, এই শান্তনু বলেছেন এই রুব্রিকটা, স্ক্র্যাচ করছিল পেশেন্ট, স্ক্র্যাচিং উইথ হ্যান্ডস ওয়ার্কস লাইম। চুন চুন, এখনকার দিনে তো চুন নেই। হ্যাঁ, এই দেওয়াল থেকে লাইন অফ করছিল আর কি। স্ক্র্যাচিং রুব্রিক্সটা হচ্ছে ক্র্যাচিং উইথ হ্যান্ডস ওয়ার্কস লাইম অফ দা। আরেকটা রুব্রিক আছে, আপনারা তো সবাই এই রুব্রিকটার সম্পর্কে জানেন, যে প্রেইং। প্রেইং রুব্রিকটা আপনারা সম্পর্কে জানেন, কিন্তু এখানে এখানে একটু বিশেষভাবে রয়েছে, প্রেইং কোয়াইটলি, শান্ত ভাবে। কে যে উনি করছেন, একটা কথা কিন্তু বলছেন না, এইভাবে আছে, এইভাবে আছেন, একটা কথাও বলছেন না, শান্ত ভাবে প্রার্থনা করে যাওয়া, প্রেইং কোয়াইটলি। আমি ওনাকে আহ আর্নিকা দিয়েছিলাম 30, এবং তাতে খুব সুন্দর কাজ হয়ে গেছিল। যাই হোক, এই প্রশ্ন না করে, আহ, বিরক্ত না করে এই পেশেন্টকে দেখা বা পেশেন্টকে কেস টেকিং করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মাইন্ড সিস্টেমে এটা আমাদের আমাদের একটা বিরাট পাওনা। আমরা ক্লাসিক্যালি কত রকম প্রশ্ন করে করে পেশেন্ট বিভ্রান্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, কিন্তু আমাদের কোনো প্রশ্ন করারই দরকার পড়ে না, করলেও এই দু একটা প্রশ্ন। হুম। তো এই পেশেন্টের যদি অ্যানালিসিসে আসি, তাহলে যদি আমরা করে যাই, এই আজকের যে কেসটা দেওয়া হয়েছে, করে কোর ফিলিং কি, এই যেটাকে আমি বলি আমি স্টিয়ারিং রুব্রিক। কোর রুব্রিক বা স্টিয়ারিং রুব্রিক কি, সেটা যেটা ছাড়া এই কেসটা চলতেই পারে না, সেটা কি? যেটা একদম মূল ভিত্তি, কেসের মূল ভিত্তি। হুম। যেটা ছাড়া, যেটা থেকে সেও বলল যে আমার ডিপ্রেশনের মূল বীজ, এই একদম বীজ কথাটা পেশেন্ট বলেছে। আমি এরকম কোনোদিন আমি শুনি নাই এরকম কেসে, যে সে পেশেন্ট বললো আমার ডিপ্রেশনের বীজ হলো আমার বাবা চলে যাওয়া। হ্যাঁ, এটা অবশ্য বলেনি, এইভাবে বলেনি। সে বলেছে আমার ডিপ্রেশনের বীজ জন্মালো। কখন জন্মালো? যখন আহ আমি এই জন্য আমাকে নিজেকে দোষী মনে করছি, আমি আমাকে এই জন্য দোষী মনে করছি, আমি হয়তো ভুল করে ফেলেছি। তো এই কেসের স্টিয়ারিং রুব্রিক হচ্ছে এলিমেন্টস ফ্রম ডেথ অফ লাভ ওয়ান্স প্যারেন্টস অর ফ্রেন্ডস অফ। বাবা বা বাবা মা বা কোনো বন্ধু মারা গেছে, তারপর থেকে তার এলিমেন্টস, এইটাকে ছাড়া যাবে না, এটা স্টিয়ারিং রুল। পেশেন্ট বলছে যে আমি নিজেকেই আমার দোষী মনে হয়েছে। এই নিজেকে আমার দোষী মনে হয়েছে, এই ব্যাপারটা কি? এগুলো কিন্তু এটা পেশেন্ট ব্লেম যখন বলে। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন ব্লেম বলুন সিজ বলে, ডেলিউশন ব্লেম সিজ না বলে। না 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 না, ওটা তো ডিলিরিয়াম, এটা তো ডিলিরিয়াম স্টেটে নেই। ওটা তো ডিলিরিয়াম স্টেট, আগে ডিলিরিয়াম তো আসতে হবে তারপরে। হ্যাঁ,
ডিলিরিয়াম স্টেটটা তো আসতে হবে, ডিলিরিয়াম স্টেটটা তো বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ, এখানে যেটা বলছে সেটা ডেলিউশন স্টেট, এগুলো ডিলিরিয়াম স্টেটটা অন্যরকম, ডিলিয়েন্ট যে অবস্থা, অনুপাত, প্রলাপ, প্রলাপ অবস্থায় বলা। আমরা কিন্তু এই এটা জায়গাটা খুব ভুল করি, ওই 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 রুব্রিকটা আমরা নিয়ে ফেলি, ওর ভুল করি যে ফলি ফলি, হ্যাঁ, ফলি করে, কিন্তু তার আগে যে ডিলিরিয়ামটা আছে সেই ডিলিরিয়ামটা কিন্তু আমরা ভুলে যাই। আর ডিলিরিয়াম স্টেটটা কিন্তু একটা 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 বিরাট স্টেট, এটা কিন্তু চিনতেই হবে আমাদের। প্রলাপযুক্ত, ইস, আমি কি ভুল করলাম। স্যারকে মিউট করে দিল কে? কিছু শোনা যাচ্ছে না। তো আমি তো মিউট নেই, আমি তো মাইক্রোফোন আমার খোলা আছে। না, হ্যালো মাঝখানে মিউট দেবপ্রিয়, শুনতে শোনা পাচ্ছ যায়নি না? আপনাকে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, কিন্তু মাঝখানে আপনি স্যার সামটাইম এখন ঠিক আছে, স্যার এখন ঠিক আছে। ওটা নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়েছে। ও, আচ্ছা আচ্ছা। না, আমি যেটা বলতে চাইলাম সেটা কি বোঝা গেল? ডিলিরিয়াম স্টেটটাকে আগে বুঝতে হবে, তারপরে তো ফলিটরি আসবে। হ্যাঁ হ্যাঁ, স্যার, এখানে একদম কিন্তু ঠিক। ডিলিরিয়াম ডিলিরিয়াম স্টেটে নেই, এটা ডিলিউশন স্টেটে। বলছে যে আমি আমাকেই আমার দোষী মনে হয়েছে। এটা কি? এটা হচ্ছে ডিলিউশন গিল্ট অফ, একটা রুব্রিকই আছে আমাদের, ডিলিউশন গিল্ট অফ। হ্যাঁ, এই রুব্রিকে মেডিসিন নেই, কিন্তু আমাদের দেখাচ্ছে যেতে হবে ডিলিউশন রং, ডান রং হি হ্যাজ, ওইখান থেকে। কিন্তু মেন রুব্রিকটা হচ্ছে ডিলিউশন গিল্ট অফ, এই অনুভূতিটা তার, আমার নিজেকে দোষী মনে হয়, মনে হচ্ছে যে না, আমি ভুল করে ফেলেছি। তারপরে কিন্তু ওইটার ব্যাখ্যাটা করেছি, মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, এবং এখান থেকেই কিন্তু আমার ডিপ্রেশনের বীজ জন্মালো। এর মানে কি? এই রুব্রিকটা কি, একটা সুন্দর রুব্রিক আছে। হ্যাঁ, এটা আমি রেট্রো স্টাডি করেছি পরে, কিন্তু আমি ওটা নিয়েছিলাম যে এলিমেন্টস ফ্রম ডেথ অফ লাভড ওয়ান্স ইত্যাদি। কিন্তু পরে আমি রেট্রো স্টাডি করেছি, এখানে সুন্দর সুন্দর আরো সুন্দর রুব্রিক পাওয়া যাবে। বলছে যে এখান থেকেই আমার ডিপ্রেশনের বীজ জন্মালো। হ্যাঁ, তো নিজেকে সে ব্লেম দিচ্ছে, এলিমেন্টস ফ্রম ব্লেম, রুব্রিকটা কমপ্লিটে আছে এইভাবে: ব্লেম এলিমেন্টস ফ্রম অ্যাগ্রাভেশন, কমপ্লিটে আছে। হ্যাঁ, ব্লেম এলিমেন্টস ফ্রম, মানে ও বলছে যে এইখান থেকেই আমার ইয়েটা জন্মালো, সে থেকে আমার নিজেকে দোষী মনে হয়েছে, ব্লেম দিচ্ছে নিজেকে। হ্যাঁ, কি সুন্দর রুব্রিক দেখেন, আমরা খুঁজলে কত সুন্দর সুন্দর রুব্রিক পাবো, একদম পেশেন্ট যেরকম বলছে সেইভাবে রুব্রিক পাবো। হ্যাঁ, ব্লেম এলিমেন্টস ফ্রম অ্যাগ্রাভেশন, অ্যাগ্রাভেশন তো থাকেই কমপ্লিটে, দেখবেন এলিমেন্টস ফ্রম এর সঙ্গে অ্যাগ্রাভেশনটা থাকে। তারপরে আপনারা ওই ইয়ে যেটা বললেন, পারভেজ স্যার কোথায় বললেন নাকি কে যেন বললেন, যে মনে হলো যে না, আমি দম আটকে যাবে, এটা হচ্ছে ফিয়ার সাফোকেশন, একদম প্লেন ফিয়ার সাফোকেশন। দম আটকে যেন আমি যেন মরে যাবো, আমার যেন দম আটকে যাবে, আমি বাথরুম থেকে যেন বের হতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ফিয়ার সাফোকেশন নয়, ঠিক আছে? হ্যাঁ, আর এসির জন্য দরজা বন্ধ করলেই, এসির জন্য দরজা বন্ধ করলেই আমার দম বন্ধ হয়ে আসছে, এটা কি? এটা জেনারেলিটিস এর মধ্যে একটা সুন্দর রূপরেখা আমরা পাবো। জেনারেলিটিস, রুম, অ্যাগ্রাভেশন, ক্লোজড রুমে অ্যাগ্রাভেশন হয়ে আছে, এখানে আমরা ল্যাক্সিস পাবো সেখানে। পেশেন্ট বলছে যে এটা হলো বাবা, মানে আমি ডাক্তারের কাছে যাব, ওই ডাক্তার তো আমার পরীক্ষা জন্য ইয়ে করছিল, কিন্তু এখন তো বাবা চলে গেছে, আমি নিজেকে দোষী মনে করি। হুম, এটাও সেই এলিমেন্টস ফ্রম লাভড ওয়ান, ডেথ অফ লাভড ওয়ান। তারপরে যেটা পারভেজ স্যার বলছিলেন যে আমাকে এটাই কুড়ে কুড়ে খাচ্ছে, এটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যে কুড়ে কুড়ে খাওয়া, এটা কি? এইটা হচ্ছে টর্মেন্টিং ফিলিং, এইটা টর্মেন্টিং ফিলিং কোনটা? নিদারুণ যন্ত্রণা, সিভিয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাফারিং, এটাকে বলা হয় টর্মেন্টিং হিমসেলফ, টর্মেন্টস হিমসেলফ।
এটা হেরিং এর রুব্রিক ল্যাকেসিসের, এটা অ্যালেন এর রুব্রিক ল্যাকেসিসের, কমপ্লিট রেপার্টরিতে পাবেন আপনারা। এই যে কুড়ে কুড়ে খাচ্ছে, এটা এটা হচ্ছে টর্মেন্টিং হিমসেলফ, নিদারুণ যন্ত্রণা এটা। হম, এটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পারভেজ স্যার, ক্লিয়ার হলো এই রুব্রিকটা? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। উনি বলছেন আমার বাড়িতে বড় মা আছে, আমার আমার সবার জন্য টেনশন। এই যে এলমেন্টস পাম, কি বলে, অ্যাংজাইটি ফর আদার্স, অ্যাংজাইটি চলে আসবে। হ্যাঁ, আমি পরীক্ষাতে কখনো আমি আহ, কখনো খারাপ রেজাল্ট করিনি, আমি সবসময় আশানুরূপ রেজাল্ট আমি করেছি। এই জিনিসটা কি? এটা হচ্ছে ইগোটিক পার্সন। ইগোটিক পার্সন তো এইভাবে বলে, আমি পরীক্ষাতে কখনো খারাপ রেজাল্ট করিনি। আমি বরাবর মানে নিজের একটা গৌরবের কথা, আত্মগৌরবের কথা যেরকম বলছে, আবার তেমনি ইয়ে করছে, অন্যদেরকে নিচুও করছে। কখন নিচু করছে? তখন বলছে যে আমার বাবার বাড়ি একেবারে আমার শ্বশুর বাড়ির পরিবেশ একদম ভালো না, ওখানে ওখানে আমার মেয়ে মানুষ হওয়ার মতন ওখানে পরিবেশ নাই। এটা কি? এটা হটিনেস। হ্যালো, এটা হটিনেস। আমি কত ভালো দেখুন, অন্যকে রিপ্রোচ করছে এখানে, রিপ্রোচিং আদার্স। এখানে রিপ্রোচিং হিমসেলফও আছে, এটাতে রিপ্রোচিং আদার্সও আছে। হ্যাঁ, এটা একটা গর্বস্ফীত ভাব, হটিনেস, এটা হটিনেস। আর কি, ও শ্বশুর বাড়ির দুর্নাম করছে। এই পেশেন্টটা দেখুন, এর এর দম কতটা, এই পেশেন্টের দম কতটা, দম দম চিন্তা করুন, মানে এর স্ট্যামিনা কতটা। হ্যাঁ, এর আমি আমি বলবো এর পাওয়ার কতটা। হ্যাঁ, ফোনে কে আছে? ফোনে আছে আমি আছি, ওর হাজবেন্ডও কিন্তু ফোনে আছে, তার সামনেই কিন্তু এগুলো কথা বলতে বলছে যে শ্বশুর বাড়ির পরিবেশ আদৌ ভালো না, শ্বশুর বাড়ির সঙ্গে ওখানে আমার বাচ্চা, আমার মেয়ে বড় হতে পারবে না, এটা স্লেন্ডার। নিন্দা করছে, অপবাদ দিচ্ছে কার সামনে? স্লেন্ডার ডিসপোজিশন টু কার সামনে? ওর হাজবেন্ডের সামনেই, ওর হাজবেন্ডের সামনেই এগুলো কথা বলছে। তার মানে ও কতটা ডিক্টেটোরিয়াল চিন্তা করুন। আমি যদি এগুলো নেইনি, পরে এগুলো আমি রেট্রো স্টাডি করেছি, একটা কেসকে পরে স্টাডি করলে অনেক কিছু পাওয়া যায়। হুম। আর এর থেকে কি হয়, এর থেকে ওর হাজবেন্ডের ক্যারেক্টার লক্ষ্য করুন, তাহলে ওর হাজবেন্ড কি হতে পারে। এরপরে তো ওর হাজবেন্ডের কেসটা আসবে। হ্যাঁ, ওর হাজবেন্ডের সামনে কিন্তু এগুলো কিন্তু কথা বলছে এই পেশেন্টটা। স্যার এই জায়গায় হ্যাঁ, সে যে বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল, আমি হ্যাঁ। এখানে ভাবলাম সে হলো হাইড করলো নিজেকে, স্কেপ স্কেপ অ্যাটেম্প। তখন না না দেখেছি না না, সেই স্কেপ। এসকেপ নয়, এসকেপ না। আমি তো এখানে লিখেছি বাবার ইয়ের সঙ্গে বনিবনা বনিবনা নেই, আমি তো লিখেছি তো। আর সেকেন্ড কেসে তো, ওর হাজবেন্ডের কেসে তো আরো পরিষ্কার করে রাখা আছে সব। হ্যাঁ, রেকর্ডিং শোনেন, রেকর্ডিং শুনেন, তাহলে আর ভালো ভালো বুঝতে পারবেন। আর শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনা নাই, এসকেপ কোথায়? বনিবনা নাই ওখানকার বললো না, আমি এখানে ওখানকার পরিবেশ ভালো না। আমি আমি স্যার ওই যে ওখানকার অ্যাক্সিডেন্ট ওখানকার স্কেপ পরিবেশ, করার মতো ওখানকার পরিবেশ কোনো। ভালো না। কি বলছে? ওইখানে আমার বাচ্চা, আমার মেয়ে ওখানে বড় হবে, সেই সেরকম পরিবেশ ওখানে নয়। আপনি হ্যাঁ, যেটা বলছেন সেটা ঠিকই আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, আমার কাছে কেন যেন মনে হলো সে একটা মানে অ্যাক্সিডেন্ট স্কেপ করে যেভাবে সেভাবে সে নিজেকে ওখান থেকে সরায় নিজের বাবার বাড়িতে নিয়ে আসলো। ওইটা সরিয়ে তো নিয়ে আমি নিয়েছেই। হ্যাঁ, সে তো সরিয়ে নিয়েছেই। তো কিন্তু ওখানে ওই ওখানে এসকেপ এসকেপ করার যে একটা মূল ভাব থাকে এখানে, সেই ভাবটা কিন্তু নেই এসকেপ করার। হ্যাঁ, মানে লোকে পালায় কেন, কোনো জায়গা থেকে ভয় পেয়ে, বা কোনো একটা একটা অশুভ কিছু হবে এরকম একটা কিছু, কিন্তু এখানে ওর এখানে পাওয়ারটা লক্ষ্য করুন। আমি এখানে থাকবো না, একটা বিরক্তি একটা। হ্যাঁ, একটা ডিক্টেটোরিয়াল ভাব। কি এখানে এখানকার পরিবেশ? এটা একটা পরিবেশ হলো, এই পরিবেশে আমার মেয়ে বড় হবে, আমি এখানে থাকবো না। আমার শাশুড়ি এগুলো করছে, আমার দেওর এগুলো করছে, এর মধ্যে থাকা যায়? আর হাজবেন্ডের কেসটা হলে দেখেননি হ্যাঁ হ্যাঁ, কি ঠিক আছে বলেছে? স্যার, ক্যারিয়ার। হ্যাঁ। ওকে, ওকে। পেশেন্ট বলছে যে আমি চাইছি আমার
এই বাবার চিন্তাগুলো থেকে বের হতে। আমি তো বুঝতে পারছি যে আমি বাবাকে ফিরে পাবো না, এগুলো আমাকে কষ্টই দেবে। অবজেক্টিভ রিজনেবল, এটাই হচ্ছে অবজেক্টিভ রিজনেবল। আর এ কিন্তু প্রচন্ড ইন্ট্রোস্পেকশন আছে। কিভাবে বলছে যে আমার মেয়েকে আমি কিন্তু ডিপ্রাইভ করছি, আমি বুঝতে পারছি। হুম? আমি এসব চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছি, আমি মেয়েকে ডিপ্রাইভ করছি। এগুলো হচ্ছে ইন্ট্রোস্পেকশন। স্যার ওইটা ক্ল্যারিটি নয়, কোনটা? যে আগের যেটা বললেন যেটা অবজেক্টিভ রিজনেবল বললেন। হ্যাঁ, অবজেক্টিভ, ওটা অবজেক্টিভ রিজনেবল। মানে ও চাইছে যে এখান থেকে বের হতে। ওর ওর অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে আমি আমি এখান থেকে বের হব। আমি এখান থেকে, ওর অবজেক্টটা হচ্ছে আমি আমি যে ইয়ের মধ্যে রয়েছি, টেনশনের মধ্যে রয়েছি, অ্যাংজাইটির মধ্যে রয়েছি, যে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, এখান থেকে বের হব। এবং তার জন্য সে রিজন দেখাচ্ছে যে আহ, যে না, ও যে বললো না যে আমি বুঝতে পারছি আমার বাবা আর ফেরত আসবে না, এটা ক্ল্যারিটি হ্যাঁ, আমি এটা পাচ্ছি এটা এটা তো রিজনেবল না। আমি তো বুঝতে পারছি যে আমার আমার বাবা ফেরত আসবে না, এগুলো আমাকে কষ্টই দেবে। এটাই সে রিজন দেখাচ্ছে। হ্যাঁ, তবে আপনি একটা ভালো পয়েন্ট ধরেছেন। এটা বিপ্লব বাবু বলছেন না? না। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার হ্যাঁ, হ্যাঁ, ক্ল্যারিটি। হ্যাঁ, আপনি ভালো পয়েন্ট ধরেছেন। এটাও আমরা ভাবতে পারি। হ্যাঁ, সেই জন্য হ্যাঁ, বিপ্লব শীল বলছেন। থ্যাংক ইউ। এটাও আমরা ভাবতে পারি। ক্লিয়ারিটি অফ মাইন্ডও ভাবতে পারি আমরা এটাকে। হুম। ওর মাইন্ডে, ইয়ে ল্যাকাসিসের মাইন্ড তো অত্যন্ত ক্লিয়ার, ইন্টেলিজেন্ট। আপনারা দেখতে পাবেন এই যে এই পেশেন্ট কিরকম ইন্টেলিজেন্ট, আর কত সব ইংরেজি শব্দ ফ্লুয়েন্টলি ব্যবহার করে যাচ্ছে। ইংরেজি শব্দ কত ফ্লুয়েন্ট এসব ব্যবহার করে যাচ্ছে। এ তো মাইন্ড অত্যন্ত ক্লিয়ার। ও ডিপ্রেশনে আছে, তবু সে সব ইংলিশ টার্ম গুলো সব সুন্দরভাবে ব্যবহার করে যাচ্ছে। আর একটা রুব্রিক আমরা এখানে পাবো, সেটা হচ্ছে স্পিচ ফ্লুয়েন্ট। আপনারা এই রেকর্ডিংটা শুনবেন, তাহলে এই রুব্রিকটা আপনারা বুঝতে পারবেন। স্পিচ ফ্লুয়েন্ট। হ্যাঁ, ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট মানে কি? খুব ক্লিয়ার করে বলবে এবং পরিষ্কার করে বলবে, প্রতিটা কথা উচ্চারণ করবে এবং সাবলীল ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে যখন কথা বলে যাবে। এই এই পেশেন্টটা ঠিক তাই বলেছে। একজন আমি ইয়ে দেখছিলাম, আপনারা যারা অ্যানালিসিস দিয়েছেন, আমি একজনের অ্যানালিসিস দেখছিলাম, পড়ছিলাম, খুব ভালো লাগলো। উম, এই ফার্স্ট যে ফলো আপ পেশেন্ট দিয়েছে, ওখানে সে বলছিল, আমি বললাম কেমন লাগছে তোমার?" সে বলছে যে হ্যাঁ, আমার সব ঠিকই আছে। যেগুলো আসতো সেগুলো আর আমি রিকভার বলতে বলতে আমরা বলছি যে চোখের আমার এখানে টন টন করছে, চোখে ব্যথা হচ্ছে, এরকম একটা কিছু যেন বলছিল। চোখটা লাফাচ্ছে হাবি জাবি। আমি তখন ওকে ওর কথার মধ্যেই আমি ওকে থামিয়ে বললাম যে আচ্ছা, তুমি তো ইয়ে করলে, আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম, জানতে চাইছিলাম, তুমি তো সেন্টেন্সটা কমপ্লিট করলে না। তখন বললো হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি, ইত্যাদি ইত্যাদি এসব বললো। এটা কি? লোকাসিটি টেলস আপনারা দ্য আপনারা সাবজেক্ট। আপনারা একজন, হ্যাঁ, 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 থ্যাংক ইউ। ওটা তো আছেই। ওটা আছে, ওটা নেওয়াই যায়। আরেকটা নেওয়া যায়, সেটা হচ্ছে স্পিচ ফিনিশ সেন্টেন্স ক্যান নট। স্পিচ ফিনিশ সেন্টেন্স ক্যান নট, ল্যাকেসিস আছে। হ্যাঁ, কথা সম্পূর্ণ করলো না। আর আপনি যেটা বললেন এই যে লোকাসিটি, ওটাও আছে। ওয়ান সাবজেক্ট টু আনাদার চলে যাচ্ছে। তো এই হলো আজকের প্রথম কেসটা। এটা হলো আজকের প্রথম কেস। তো এই পেশেন্টটি প্রচন্ড পোকার উৎপাত। স্যার এই যে এই কেসটাতে ওই যে উনি সব পরিষ্কার এবং পরিচ্ছন্ন ভাবে যে বললো, আমি তো এইসব জায়গায় কমিউনিকেটিভ নেই এবং তাতে ল্যাকেসিস আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, কমিউনিকেটিভ আসবে। হ্যাঁ, শোনেন না, শোনেন না। এই যে প্রায় 5 বছর আগে, 18 বা 19 সালে এই পেশেন্টটা আমার কাছে এসেছিল। পেশেন্টটা আমার কাছে আরো এর আগেও 2-3 বার এসেছে। তো সেই রেকর্ডিং সমেত কেসটা আমি আমাদের গ্রুপে
18 বা 17 বা 18 সালে বা 19 সালে হয়তো আমি দিয়েছি কেসটা, দিয়েছি এটা পরিষ্কার মনে আছে। সেটা আমি উল্লেখ করছি আবার, এই মহিলারই কেস। তখন আরো বয়স কম তার। হ্যাঁ, তখন ও এ হচ্ছে ইংলিশ টিচার কিন্তু। হ্যাঁ, ইংলিশ টিচার। তো ও না, এ প্রাইমারি টিচার। এর যে হাজবেন্ড, ও হচ্ছে ইংলিশ টিচার। এ প্রাইমারি টিচার। এ খুব দেখতে খুব সুন্দর, খুব ফেয়ার। এবং কথা খুব দ্রুত বলে, কোনো জড়তা নেই। হ্যাঁ, এবং স্পষ্ট উচ্চারণ। হ্যাঁ, একদম ফ্লুয়েন্টলি বলে, সাবলীল ভাবে এ কথা বলে। আর ইংলিশ ওয়ার্ড এমন ভাবে ব্যবহার করে, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এরকম খুব কমই দেখা যায়। হ্যাঁ, সে ইংলিশ ওয়ার্ড এরকম ভাবে খুব ফ্লুয়েন্টলি মহিলা ব্যবহার করছে। বা হাজবেন্ডকে নাম ধরে, যখন প্রসঙ্গ আসছে হাজবেন্ডের নাম ধরে কিন্তু বলছে। হম আহ, আর অনর্গল কথা বলে এই পেশেন্টটা। হম ও এসেই বলছে যে আমার এই এই সমস্যা। হ্যাঁ, আমার ইউরিনারি প্রবলেম। একদম এইভাবে বলছে, আমার ইউরিনারি প্রবলেম, বার্নিং হচ্ছে। হ্যাঁ, আর আমার পেটের দুই দিকে টেনে ধরে। হঠাৎ হঠাৎ করে বেগ চলে আসে, ইউরিনের বেগ চলে আসে, আর তলপেটে তখন তখন যদি আমি ইউরিনে না যাই তাহলে জ্বালা আরম্ভ হয়ে যায়। ইউরিনে না গেলেও জ্বালা হচ্ছে, আর ইউরিনে গেলে তো জ্বালা হয়। আর আহ, তার এই যখন বলছে না, ইউরিনে না গেলেই এই যখন বলছে, হাত, মুখ, চোখ, হ্যাঁ, সেই এমন ভাবে বলছে, মানে কথাও বলছে, তার সঙ্গে তার হাত, মুখ, চোখও নেড়ে নেড়ে আমাকে বোঝানোর খুব চেষ্টা করছে ব্যাপারগুলো। তো আমি এক সময় ওকে থামাই, যে ইয়েগুলো আমি মোটামুটি বুঝতে পেরে গেছি, যে যে ওর ফিজিক্যাল প্রবলেম গুলো যেগুলো বলছে, বা রিপোর্টে কথা বলছে, আমার একটা দরকার নেই। হ্যাঁ, তখন আমি ওকে থামিয়ে বললাম যে তোমার এই প্রবলেম কবে থেকে? বলছে আমার ছোটবেলা থেকে। আমি বহু ডাক্তারকে দেখিয়েছি, অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাতে দেখাতে আমি ফেড আপ হয়ে গেছি। ওই সেই একই অ্যান্টিবায়োটিক দেয়, সেই 5 দিনের কোর্স, সেই ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকো, আবার সেই আবার হয়, আবার সেই ডাক্তারের কাছে ছোট, এই চক্রই চলছে। হ্যাঁ, এখান থেকে যেন আর পরিত্রাণ নেই, এই চক্রই চলছে। হুম তো বলছে যে ওই ইউরিন, ওরা বলে যে ইউরিন কালচার করো, ইউরিন আরই করো। হ্যাঁ, কিন্তু কিছুই হয় না। এই আমার এগুলো আর ভালো লাগে না, ব্যাপারটা একই রকম চলছে, কোনো পরিবর্তন নেই। আমি বললাম তুমি আমার কাছে এলে কেন? বলছে তোমার কাছে আসার কারণ দুটা। এক নম্বর, হোমিও ওষুধের উপর আমার ফ্যাসিনেশন আছে। কারণ আমাদের বাড়িতে আমার বাবা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে। আমি তখন কিন্তু এই শ্বশুর বাড়িতেই ছিল। হুম, হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, আমার জ্যাঠা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে। হ্যাঁ, আর আমি ছোটবেলা থেকে হোমিওপ্যাথি খাই। এবং হোমিওপ্যাথি আমার উপর কাজও করে ভালো। আমাকে খুব সুইট করে হোমিওপ্যাথি, আমার উপর খুব সুইট করে। হ্যাঁ, আমাকে হোমিওপ্যাথি ভিতর থেকে কিওর করে। আর 2 নম্বর কারণ, আমি বুঝতে পারছি অ্যালোপ্যাথদের আর বিশেষ কিছু করার নেই। কারণ ওই একই ইনভেস্টিগেশন, একই অ্যান্টিবায়োটিক, ওই 5 দিনের কোর্স, খেয়ে খেয়ে চলো, এ আমার ধরে একদম বিরক্ত ধরে গেছে। এর থেকে আমি আর কিছু করতে পারবো না। আমি চাই যে এটা শেষ হয়ে যাক, এটা একদম ভিতর থেকে শেষ হয়ে যায়। কিন্তু ওরা তো পারছে না। সেই জন্যই তোমার কাছে আসলাম। হ্যাঁ, আমি তো খুব বেশি জল খাই। হ্যাঁ, আমি অ্যান্টি ইনফেক্টিভ ব্যবহার করি। আহ, ওই পাবলিক টয়লেটে যাই না। আর আমাদের স্কুলে যখন যেতে হয়, আমি হ্যান্ড ওয়াশ নিয়ে যাই। হ্যান্ড ওয়াশ নিয়ে গিয়ে সেই বাথরুমে আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ওই জায়গাটাকে ধুয়ে নিই, পরিষ্কার করে নিই। হ্যাঁ, তারপর সবাই ওখানে আসে, ইনফেকশন চলে আসতে পারে, আমি একদম পরিষ্কার করে নিই। হ্যাঁ, আর এইভাবে কেসটা এগোচ্ছে। তো আমি তো মোটামুটি বুঝতে পেরে গেছি, একটা ক্লিয়ার পিকচার পেয়ে গেছি। উম, তো ওকে বললাম যে ঠিক আছে, তুই 5 সপ্তাহ পরে আসো। 5 সপ্তাহ পরে না, ও 6 সপ্তাহ পরে আসো, 1.5 মাস পরে। হম বলছে বালুরঘাট থেকে আমাকে যাতায়াত, যা হোক একদম। বলছি যে আমার তোমার ওষুধটা খেয়ে পরের দিন থেকেই আমার একদম সব কমপ্লিট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই কেসটা আমি পাঠিয়েছিলাম। এটা হচ্ছে সেই পেশেন্ট।
আজকে যে কেসটা দিয়েছি এটা সেই 5 বছর পরে এই পেশেন্টটা। তো 5 বছর আগে যে পেশেন্টটা ছিল তার আন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল কেউ যদি বলেন? কেউ যদি চেষ্টা করেন বলতে পারেন। আগের বারেও স্যার বাহ, ল্যাকেসিসই দিয়েছিলেন। কৌশিক বলছো কেন? হ্যাঁ, কারণ এই কেসটা আমি উত্তর দিয়েছিলাম আগের বারে, আমার মনে আছে একদম বছর তিন চার আগে তোমার আমি মনে দিয়েছিলাম। আছে? তোমার মনে আছে? হ্যাঁ, আচ্ছা বছর আচ্ছা তিনেক আচ্ছা। আগে, হ্যাঁ, বছর তিনেক আগে একবার দিয়েছিলেন। 3 বছর? আগে না কেসটা না, এটা দিয়েছিলেন। এটা এর আগে কেস, কি বলে, কোভিড এর আগের কেস। 4-5 বছর হবে তো হয়তো হবেই। অনেকদিন আগেরই। কোভিড এর হতে পারে। আগের কেস। হ্যাঁ, তাও হ্যাঁ হতে পারে। হ্যাঁ। তুমি তুমি কিভাবে এগোলে? ল্যাকেসিসের ওই যে কথা বলার ধরন, তারপরে ওই কমিউনিকেটিভ, এতদিন ধরে ভুগছে, পার্সিকিউটেড ফিলিং আছে, তারপরে আপনার অবজেক্টিভ রিজনেবল ছিল, এইগুলো থেকে বেশি হ্যাঁ, দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা এটাও ল্যাকিসিসের কেস কেস তখনও ল্যাকিসিসের কেস ছিল, আবার এখনো এসে ল্যাকিসিসই সে ভালো হলো। তো কোনো কোনো সময় ইয়ে হয়ে যায়, স্টেটটা একই রকমই থেকে যায়। হুম। তো এই কেসটাতে খুব ভালো বলেছো, এ কমিউনিকেটিভ। আর এর ভিতরে যে মেইন জিনিস রয়েছে সেটা হচ্ছে অ্যানুই, বিরক্ত হয়ে গেছে, পার্সিকিউটেড, ডিভিশন পার্সিকিউটেড, অ্যানুই, কমিউনিকেটিভ, অবজেক্টিভ রিজনেবল, আর সুপারস্টিসিয়াস, আর প্রিজুডিসেস, ট্র্যাডিশনাল প্রিজুডিস। সেটা আজকের কেসেও নেওয়া যায়, ওই যে 4 বছর বা পাঁচ সুপারস্টিশিয়াস কোন বছর আগে জায়গায় আছে? এসেছিল। সুপারস্টিশিয়াস হ্যাঁ, কোন জায়গাটা আছে? সুপারস্টিশিয়াস সুপারস্টিসিয়াস কোন জায়গাটা আছে? যে সুপারস্টিসিয়াস আছে যে আহ, এই পাবলিক ইয়েতে ইয়ে করবো না, টয়লেট করবো না। অবশ্য এখানে সুপারস্টিসিয়াস এখানে একটা যুক্তি অবশ্য আছে, কিন্তু আহ আপনার উপর খুব বিশ্বাস, এইটাকে সুপারস্টিশিয়াস ধরা যেতে পারে যে তোমার কাছে সার্ভে গেছে? না 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 না, এটা ওটা তো চান, ওটা চান। আচ্ছা আহ আচ্ছা। আমার ঠিকই বলেছেন, এখানে সুপারস্টিশিয়াস নাও হতে কিল পারে এটা। ডিজায়ার, কিল ডিজায়ার, অবজেক্টিভ রিজনেবল তো খুব হ্যাঁ, প্রমিনেন্ট ভাবে কিল রয়েছে। ডিজায়ার, কিল ডিজায়ার, অবজেক্ট টু রিজনেবল, কিল ডিজায়ার আছে এখানে পরিষ্কার ভাবেই। স্যার সুপারস্টিশিয়াস হোমিওপ্যাথিতে এখানে নেই, বিশ্বাস, ঠিকই ঠিকই বলেছেন, স্যার সুপারস্টিশিয়াস স্যার নেই এখানে। হোমিওপ্যাথিতে বিশ্বাস এটা কি সুপারস্টিশিয়াস আর হতে না না, পারে না? এটা 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 তো পূর্ব সংস্কার, এটা প্রিজুডিস। এটা চার্মিং, এটা চার্মিং, ঠিক আছে। এটা আমাদের ধরা উচিত, এটা চার্মিং আছে, এটা চার্ম এটা আছে। ট্র্যাডিশনাল প্রিজুডিস। হুম। ওই বাড়িতে বাড়িতে আমাদের হোমিওপ্যাথি ছিল বলে ওইটাই ট্র্যাডিশনাল প্রিজুডিস। ওটা আছে। হুম। আর চার্ম আছে, চার্ম আছে ভালো রকম। হ্যাঁ, ল্যাকেসিসের আচ্ছা, পেশেন্ট তো সবসময় ধরে তো এটা চান ব্যবস্থা ডিলিউশন, থাকে। ইনজুরি, বিং ইনজিওর্ড অফ কি হতে পারে এই কেসটা? হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। হুম। অভিজ্ঞান বলছো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হতে হতে পারে, এটা অবশ্যই হতে পারে, ডিলিউশন ইনজুরি ইনজিওর্ড হতে পারে। আচ্ছা, এবার আজকের সেকেন্ড কেসটাতে যাই। আরো কয়েকটা কেস আলোচনা করার ইচ্ছে ছিল, আর হবে না, সেকেন্ড কেসটাতে যাচ্ছি আমি। হ্যালো। হ্যাঁ স্যার, আচ্ছা। আচ্ছা। সেকেন্ড কেসটা ছিল হাজবেন্ডের, প্রথমটা ওয়াইফের গেল, সেকেন্ড কেসটা হচ্ছে হাজবেন্ডের। কেসটা হচ্ছে, আমি দিয়েছি, আপনারা হয়তো অনেকে পড়েছেন। এটা হচ্ছে আগের কেসের সঙ্গে সম্পর্কিত, সেই জন্যই আজকেই দিলাম কেসটা। আর এ পেশেন্টের ওষুধ দিতে, মানে তার ওয়াইফের ওষুধ দিতে এসে নিজের ফলো আপটাও দিয়ে দিল, বলে যে আমিও তো আহ, বেশ উপকার পেয়েছি। পরে একটা ফলো আপ আছে, সেটাও আমি দিয়ে দিয়েছি এখানে, দ্বিতীয় ফলো আপটা। হ্যাঁ, ও সব দিক থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এ হচ্ছে পেশায় শিক্ষক,
বয়স 33-34, বডি খুব বাল্কি, মানে ওভারওয়েট। হুম। বলছি আমার প্রেশারের ওষুধ শুরু হয়েছে 7-8 মাস আগে, আর কোলেস্টেরল ওষুধ আমি খাচ্ছি, কিন্তু আমি চাই না এই প্রেশারের ওষুধ আর কোলেস্টেরল ওষুধ কন্টিনিউ করতে। আমি বললাম কেন? বলছে আমি যে উপকার পাচ্ছি না তা নয়, না, যে খুব যে আমি উপকার পাচ্ছি তা না। আমি, ওরা তো ওষুধ চেঞ্জও করছে, ওষুধের পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার স্বস্তি হচ্ছে না। আর যে আমি একটুতেই এখন হাঁপিয়ে যাচ্ছি, একটুতেই আমি হাঁপিয়ে যাচ্ছি। আর আমার একটা ওবেসিটি আছে। হ্যাঁ, আমি তার জন্য আমি হাঁটছি, ডায়েট কন্ট্রোল করছি, কিন্তু আমি তো কোনো উপকার পাচ্ছি না। আর কয়েকদিন আগে আমি পায়ের উপর পা তুলে দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে দেখি যে যেখানটা পা দিয়েছি আরেক পায়ের উপর, সেই জায়গাটা আমার ব্যথা ব্যথা করছে। আমি উঠে ওখানে হাত দিলাম, দেখি যে ওই জায়গাটা বসে গেছে। বসে গেছে মানে কি, ওখানে হয়তো টিপলে বসে যাচ্ছে। হ্যাঁ, তার মানে ওই জায়গাটা ফুলে গেছে। এটা কি, আমি ভাবলাম এটা তো কি ওষুধের সাইড এফেক্ট থেকে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে না, এটার জন্য আমার আরো ক্ষতি হয়ে যাবে নাকি, এই যে ফুলে যাচ্ছে। আমি বললাম কেন তোমার এরকম মনে হচ্ছে? বলছে যে আহ, আমার ওয়াইফের জ্যাঠতো দাদা ও ক্যান্সারে মারা গেল, তো ওর এরকম পা ফুলে গেছিল, ওইটা এরকম আমাকে খুব ভাবাচ্ছে। আর তাছাড়া আমি দেখেছি আমার বাবা, ওর বাবাও মারা গেছে, মানে পেশেন্টের বাবা। আমার বাবাও কিন্তু ওরকম পা ফুলে গেছিল। আমি বললাম, তোমার এগুলো কথা মনে পড়ে যাচ্ছে? বলি একদম একদম, আমার এগুলো কথা মনে পড়ে যাচ্ছে, আমার এই সমস্ত ঘটনাগুলো আমার খুব মনে দাগ কাটে। আর আহ, উম, আহ, এগুলো খুব আমার মনে দাগ কাটে। আর এভাবে কথা বলতে বলতে বলছে, আমি একটা কথা বলি, আমার ফ্যামিলির একটা টেনশনও আছে। তুমি তো জানো, আমার মেয়ে, আমার স্ত্রী ওখানে থাকে, মেয়ে আমার ছোট, মেয়েকে আমার কাছে রাখবো, মেয়ে কিছু হলে আমি সঙ্গে সঙ্গে আবার ছুটে যেতে হয়। এটা একটা, হ্যাঁ, মেয়েকে বড় করতে হবে। আমি বললাম আচ্ছা, এই ব্যাপারে আমি তোমাকে একটা প্রশ্ন করবো। তুমি এখানে আছো, তোমার ওয়াইফ মেয়ে ওখানে আছে, এটা 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 কেন, এটা কেন? ওর শ্বশুরবাড়িতে, তোমার শ্বশুরবাড়িতে ও থাকছে, ওর নিজের শ্বশুরবাড়িতে থাকছে না। বললো আমার মিসেস এখানে অ্যাডজাস্ট করে উঠতে পারে না। আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি, আমার ভাই আছে, আমার মা আছে। হম। বিধবা মা, মা আছে। তো আমি বিয়ের পর থেকে দেখছি এখানে অ্যাডজাস্ট হচ্ছে না। আর আমার মাকে নিয়ে, আমার ভাইকে নিয়ে চলা খুব মুশকিল। ওদের ওদের বিহেভিয়ার একদম কেমন, একদম ভালো না। ওদের কাজকর্ম, বিহেভিয়ার দেখে একদম লোকের কাছে আমাকে অপদস্থ হতে হয়। লোকে হাসে। হ্যাঁ, কিন্তু এক সময় তো আমাদের অবস্থা খুব খারাপ ছিল, তুমি জানো, আমি জানি সেটা, যে আমার বাবা, আহ আমি তখন চাকরি পাইনি। বাবা তখন আহ সবজি ব্যবসা করতো, আমাদের বাড়ির বাইরেই দোকান করে বসতো, সবজির ব্যবসা করতো। আর বাড়িতে গরু ছিল, মা আহ ইয়ে ঘুটে দিত, দুধ লোকের বাড়িতে দিয়ে আসতো, এখনো তাই করে। এখনো তাই করে। আমার পাড়ার বন্ধুরা, আহ পাড়ার লোকজনরা বলে, এই তোদের এখন কিসের অভাব, হ্যাঁ, মাকে দিয়ে এগুলো কাজ করাস। এইগুলো কিন্তু আমার খুব খারাপ লাগে। এগুলো আমার কোনো, আমি মাকে কত বুঝাই, মা আমাদের এগুলো কি দরকার, এখন তো এগুলো কোনো দরকার নেই। আমার 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 মিসেস এই জিনিসগুলো একদম পছন্দ করেন, ওই জন্য চলে গেল। আর আমি পড়ে গেছি খুব মুশকিলে। আমি এখন কি করব? আমাদের অবস্থা তো খুব খারাপ ছিল, তুমি জানো তো। তারপরে তো আমি তো চাকরি পেলাম, আমার মিসেস সেও চাকরি করে। আমি ভাবলাম যে এবার বেশ আমাদের ভালোভাবেই চলবে, ভালোভাবে থাকবো। কিন্তু কি হলো, আমার সংসারটা ভাগ হয়ে গেল। ও চলে গেল ওখানে, আমি এখানে, মেয়ে ওখানে। তো আমি তো আর ভাইকে, মাকে আমি ছেড়ে দিতে পারবো না। হ্যাঁ, ওদেরকে নিয়ে তো, আমি সবাইকে নিয়ে তো থাকবো আমি। তাহলে আমি কি করবো বলো? মাকে তো ছাড়তে পারি না, ভাইকে তো ছাড়তে পারি না। হ্যাঁ, তো মেয়ে আমার থেকে দূরে থাকে, এটা আমার একটা কষ্ট। মেয়ে, যদি দেখা যেত যে মেয়ে বাইরে পড়াশোনা করছে, তাহলে না হয় একটা ধরে নিতাম যে ঠিক আছে, কিন্তু সেটা তো না।
অথবা আমি হয়তো বাইরে চাকরি করছি, মেয়ে, আমি সেজন্য মেয়ে আমার থেকে দূরে আছে, সেটা তো না। আমি মিসেসকে বলেছি যে তুমি যদি এখানে থাকো, ভাড়া 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 বাড়িতে, আমি তারও ব্যবস্থা করে দেবো। এখন মিসেস সেটাতেও রাজি না, তাহলে আমি কি করবো বলো? আমি ওকে পেশেন্টকে ওষুধ দিলাম, এবং তারপরে তো 2টা ফলো আপ আপনারা দেখলেন। ওর প্রেশার ওষুধ ছেড়ে দিয়েছে এবং বেশ ভালো আছে, সেটা ফলো আপে আপনারা শুনতে পেয়েছেন। এটাকে কিভাবে, এই কেসটাকে ইয়ে করা যাবে, বোঝা যাবে, বা আপনারা কিভাবে এই কেসটাকে আন্ডারস্ট্যান্ড করবেন? কেউ যদি কিছু বলেন, বলতে পারেন। শশাঙ্ক বাবু কিছু বলবেন? আগে আগে আনমিউট করুন, আগে আনমিউট করুন, এই কি, হ্যাঁ হ্যাঁ, আনমিউট করুন। ও করা যাচ্ছে না। দেবব্রত, দেবব্রত, তুমি হেল্প করো, দেবব্রত হেল্প করো। দেবব্রত সম্ভবত সবাইকে আনমিউট করে দিয়েছে। শশাঙ্ক বাবু বোধহয় সেই জন্য আনমিউট করতে পারলেন না। হ্যালো এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শশাঙ্ক বাবু বলেন। স্যার, এই কেসটা হচ্ছে আমি যদিও একবার মাত্র পড়ার সুযোগ পেয়েছি লাস্ট, হুম তো সেটা আমার এটা মনে হয়েছে স্যার, হুম এই ভদ্রলোক আহ, ভীষণ চাপের মধ্যে রয়েছে, অথচ হুম অথচ হুম হুম পরিবার এবং স্ত্রী বা হুম শ্বশুরবাড়িকে একটা একটা হারমোনি মেনটেন করার চেষ্টা করেছেন। হুম ঠিক হুম আছে, এই জায়গাটা মনে হয়েছে। হুম আচ্ছা, হুম সাথে ওই আহ, আহ, কোনো রকম ঝক্কি ঝামেলাতে যেতে চায় না, মানে ওই জায়গাটা হুম মনে হয়েছে ওই কোয়ারেলিং অ্যাভারশন বলে মনে হয়েছে। হুম 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 আচ্ছা, হুম বাহ। হ্যাঁ, হুম। আর হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ। এটা মনে হয়েছে হুম স্যার যে হুম ওই জায়গাটা আহ, সেটা হচ্ছে ওই ওর বাবার ক্যান্সার, অথবা ওর হচ্ছে স্ত্রীর কি জেঠামশাই বোধ হয়, এই যে ছবি, এইটা হচ্ছে হুম ওর বেশ মনে একটা দাগ কাটছে, ওই হরিবল হুম থিংস, হুম ওই ওইটা, ঠিক আছে, হুম হুম স্যার স্টোরিজ অ্যাফেক্ট প্রোফাউন্ডলি ওইটা। হুম হুম আর মনে হয়েছে স্যার ওইটা যে এ ভদ্রলোক খুব যন্ত্রণার মধ্যে আছে, ভীষণ যন্ত্রণার মধ্যে, কিন্তু হুম টোটাল বিষয়টা হচ্ছে কিন্তু আদৌ উত্তেজিত না হয়ে খুব মানে বিনয়ের সহিত নম্র ভদ্রভাবে বিষয়টা হচ্ছে ওই করছে, যেটা আমার কাছে ওই হিউমিলিটি বলে মনে হয়েছে, যেটা হিউমিলিটি এই জায়গাটা। তো আচ্ছা আচ্ছা। এই নিয়ে স্যার আমার ওই রুটা বলে মনে হয়েছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে হারমোনি ডিজাইন নিয়েছেন আপনি? হ্যাঁ, আচ্ছা হারমোনি আচ্ছা রিজন নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। স্যার আমার বলবো, আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলেন, বিপ্লব বাবু বলছেন, হ্যাঁ বলেন। তো ইগনিশিয়া মনে হচ্ছে। ইগনিশিয়া, হ্যাঁ কেন বলেন? আমি ফার্স্ট রুবিক পিক আপ করেছি, ডিসকর্ডস, চিফ অ্যান্ড সাবঅর্ডিনেটস, সাবঅর্ডিনেটস হুম অথবা ফ্রেন্ডস ওয়ান, সেটা হতে পারে। আর হুম ওদিকে আপনার ডেলিউশন ট্র্যাপ আমি ধরেছি, ডেলিউশন ট্র্যাপ। হ্যাঁ। আর পারসিকিউটেড ফিলিংও একটা আছে, তার সঙ্গে হরিবল স্যাড স্টোরিজ এটাও আছে। তো সবগুলো মেলালে আমার ইগনিশিয়া আসছে। ট্র্যাপ ট্র্যাপ জাম ফিলিং নিলাম এখানে আপনি দুটো, কিভাবে পাচ্ছেন? আর দুটোর মাঝখানে একটা ট্র্যাপ অবস্থা আমার মনে হলো, এবার যে আমি ঠিক করবো, ঠিক হলো না বলে। এটা আর ঠিক মোরাল ট্র্যাপ মোরাল ফিলিং ফিলিং এটা একটা নয়। আছে, মোরাল ফিলিং আছে যে মাকে বাইকে ফেলে যেতে পারছে না। হ্যাঁ, হুম সেই হিসেবে হুম ইগনিশিয়া আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? আর যদি কেউ কিছু বলেন? অনারুন্ডেডও আছে, অনারুন্ডেড আছে, এলিমেন্টস অফ অনারুন্ডেড এই জায়গাটা।
এটা 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 মানে কোথায় ওই যে অনার উন্ডেডটা? মায়ের ব্যাপারটা প্লাস স্ত্রী শ্বশুর বাড়ি থাকছে, এটা একটা মানে একটা যদিও সরাসরি কেউ তো ওকে বলেনি, কিন্তু মনে হচ্ছে এটা মানে সে নিজে ভাবছে যে একটা না না, অনারাউন্ডেড বলেছে ব্যাপারটা তো, আছে। বলেছে তো, পাড়ার লোকে বলেছে তো, পাড়ার লোকে আর হাসে, তাহলে তো অনারাউন্ডেড পাড়ার আদৌ লোকে, আছে। পাড়ার লোকে, হ্যাঁ, ও ও হ্যাঁ, আপনি তো অপদস্থ বললেন হয়। তাহলে কি রে, তোর মা এখনো কেন হ্যাঁ, কলকাতায় চাকরি করে? হ্যাঁ, বন্ধুরা যতদিন বলে এই যে তোদের এখন কিসের অভাব, মাকে দিয়ে এসব কাজ করাস। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? তাহলে আমি শেষ করি এটা, কেসটা। আমার কাছে মনে হয়েছিল এলিমেন্টস ফ্রম এখান থেকে, এলিমেন্টস ফ্রম এখানে আছে। আমি কেসটা ডিসক্লোজ করছি, আর কেউ কিছু যদি না বলেন। হ্যালো? আচ্ছা, কেউ কিছু বলবেন না মনে হচ্ছে, আমি ডিসক্লোজ করছি এইভাবে। আহ, ও কি ভাবছিল বলছে যে আমি ভাবছিলাম আমাদের তো একসময় অবস্থা খারাপ ছিল, আমি চাকরি পেলাম, আমার মিসেস সেও চাকরি করে, সবাই একভাবে একসঙ্গে থাকবো, ভালোভাবে থাকবো, মাকে কাজ করতে হবে না। কিন্তু পুরোটা কি, আমি চাইছিলাম এক ধরনের, আর হয়ে গেল একটা মাঝখানে ফাটল, পরিবারটা ভেঙে গেল, আমার বউ মেয়ে চলে গেল ওখানে, আমি থাকলাম এখানে, মাকে নিয়ে ভাইকে নিয়ে, আমি এদেরও ছাড়তে পারছি না, চাইলাম একরকম আর হলো এক। এলিমেন্টস ফ্রম ফরচুন, রিভার্স অফ। হ্যালো? হ্যাঁ স্যার, একদম ঠিক, সৌভাগ্য, একদম। সৌভাগ্য চাইছিল, ও কি বলছে, হ্যাঁ, ও সৌভাগ্য চাইছিল যে এটা ভালো হবে, আমি চাকরি করি, একটা চাকরি এলাম, মেয়েও বিয়ে করলাম, এবার আমার সংসারটা ঠিক পায়ে চলবে। আর হলোটা কি, পরিবারটা একদম ফাটল ধরে গেল, ভেঙে গেল পরিবারটা, ওদিকে চলে গেল। আপনি একটা সুন্দর রুব্রিক নিয়েছেন, কোয়ার্লিং অ্যাভারশন টু। আমি মাকেও কিছু বলি না, মিসেসকেও কিছু বলি না, দুইবার দুইবার এরকম বলেছে। মাকেও কিছু বলি না, বউকেও কিছু বলি না, কোয়ার্লিং অ্যাভারশন টু, আমি কাউকে কিছু বলতে পারি না। আমি সেই জন্যই বলছিলাম যে ওই প্রথম কেসটা বলার সময় যে ওর স্ত্রী এরকম কথা বলছে, ওর সামনেই এরকম কথা বলছে যে ওই বাড়িতে আমার মেয়ে মানুষ হতে পারবে না, ওটা মানুষ হওয়ার পরিবেশ না, স্ল্যান্ডার করছে তার সামনে, তার বিয়ে, হাজবেন্ডের সামনে। তাহলে হাজবেন্ডটা কি, হাজবেন্ডের ইয়েটা পাওয়া যাবে এখান থেকে, তো আমার তার মানে হাজবেন্ডটা লক্ষ্য করুন, ও কোয়ার্লিং চায় না। হ্যাঁ, কোয়ার্লিং চায় না। আর ওর ভিতরে যেটা রয়েছে, বারবার যেটা রয়েছে, হেল্পলেসনেস ফিলিং, কতবার বলেছি, তাহলে আমি কি করবো বলো? হেল্পলেসনেস ফিলিং, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ, মেয়েটা ওখানে রয়েছে, ওকে মানুষ করতে হবে। ফেয়ার, ফেয়ার রয়েছে কিসের, ইনজুরির। আমার এটা ভয় হচ্ছে যে এটার থেকে আমার বড় কোনো ক্ষতি হয়ে যাবে না তো, পা তো ফুলে যাচ্ছে। আর যেটা আপনারা বললেন যে সেটাকে আমি নিয়েছি এইভাবে, এই যে হরিবল থিংস, শশাঙ্ক বাবু বললেন, এ বলছে কি আমার ভেতরে যে এই সমস্ত জিনিস দাগ কেটে যায়, এই দাগ কেটে যাওয়াটা হচ্ছে ইমপ্রেশনেবল, ইমপ্রেশনেবল, আনপ্লেজেন্টলি impressed by everything, impressionable, আনপ্লেজেন্টলি ইমপ্রেসড বাই এভরিথিং, সবকিছু আমার মনে এইভাবে দাগ কেটে যায়। লোকে দেখে হাসে, লোকে এসব কথা দেখে হাসে, আমাকে অপদস্থ করে। ডিলিউশন laughed and mocked at me, ডিলিউশন criticized she is। বলছে
আমি মাকে কত বুঝাই, মা এগুলো কাজ তোমাকে করতে হবে কেন এখন? মা কথা শোনে না। আমি উঁচা কথা বলতে পারি না, আমার ঝামেলা ভালো লাগে না। কোয়ার্লিং অ্যাভারশন টু, এটাই হচ্ছে ফাটলের মেডিসিন। ফাটল হয়ে গেছে, ওই ফাটলটাকে ঠিক করতে হবে। ভেঙে যাওয়া মেডিসিন এটা। হ্যালো। সিম্পাইটাম স্যার। হ্যাঁ স্যার, সিম্পাইটাম। সিম্পাইটাম। থ্যাংক ইউ। হ্যাঁ, একে সিম্পাইটাম 30 দেওয়া হয়েছিল। হুম, সুন্দর কেস। এটা নিয়ে কারো কোনো আর জিজ্ঞাসা আছে? বা আগের কেস, আগের যে দুটো কেস নিয়ে যদি জিজ্ঞাসা থাকে একটু বলেন। এটা ডিসকর্ড এখানটা ধরা যাবে না একদম, মানে ধরা যেত না একদম। না না, এটা ডিসকর্ডস নয়, এটা হম এখানে হেল্পলেসনেস ফিলিংটা বেশি এখানে। ও তো ইয়ে করতে চায় না তো, ও তো ঝগড়াঝাটি ঝামেলা এগুলো চায় না তো। ওয়ার্ল্ডিং অ্যাভারশন। হম তো ডিসকর্ড আর কিভাবে হবে এখানে? ওই যে চলে গেছে যে ওর অনেক ওয়াইফ জায়গায় চলে গেছে, ওয়াইফের সঙ্গে খুব ভালো রিলেশন, প্রতিদিন 2-3 বার করে কথা হয়। ডিসকর্ড কোথায় এখানে? না, ওই আমার কথাটা বোঝা গেছে? নিজের মা এবং স্ত্রীর সঙ্গে যে গন্ডগোলটা, এই জায়গাটা বলছি। ওটা তো এটা 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 তো ওর ডিসকর্ড না, ও তো স্ত্রীর সঙ্গেও ওর দারুণ সম্পর্ক, ওর মায়ের সঙ্গেও দারুণ সম্পর্ক। মাকে তো ছাড়তে পারছে না, মাকে ভাইকে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, সুন্দর। হ্যাঁ, সেটা ও বুঝেছি। মাকে ও ও ওই মাকে ও রিলেশনে মাকে বুঝায়, ওকে মাকে বুঝায়, মা আমাদের এখন কিসের অভাব? তুই যে এভাবে দুধ নিয়ে যাচ্ছ, ঘুটে নিয়ে যাচ্ছ লোকের বাড়িতে, আমাদের কিসের অভাব? বলে যে মা কথা শোনে না, মা কথা শোনে না, লোকে হাসে। আমি কি করব বলো, আমি তো মাকেও ছাড়তে পারি না, আমি আমার বউকেও ছাড়তে পারি না। হ্যাঁ, ও তো ডিসকর্ড করছে না তো, কারোর সঙ্গে ডিসকর্ড করছে না। ও মাকে বুঝাচ্ছে, বলছে এই মাকে বুঝাই। হ্যাঁ না, ওই দিকটা আছে না যে ডিসকর্ড বিটুইন চিফ অ্যান্ড সাবঅর্ডিনেট, অথবা ডিসকর্ড বিটুইন হ্যাঁ ডিসকর্ড ফ্রেন্ডস ওয়ান্স। তো মা হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ সাবঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেটের সাবঅর্ডিনেট এবং চিফের ব্যাপার। তো আমি হ্যাঁ। সেটাই ভাবতে হয়। এখানে এখানে মায়ের সঙ্গে কার হলো? তার হলো? ওনার স্ত্রীর হলো। ওর স্ত্রী হলো, তার মায়ের সঙ্গে তার স্ত্রী হলো, কিন্তু ওর কি হলো? এই পেশেন্টের কি হলো? পেশেন্টের কি কিছু হয়েছে? না, পেশেন্টের কিছু হয়নি। পেশেন্ট পেশেন্ট তো হেল্পলেস হয়ে গেছে না। পেশেন্টের সঙ্গে মায়ের ইয়ে রিলেশন ভালো, পেশেন্টের সঙ্গে তার স্ত্রীরও রিলেশন ভালো, এখানে ডিসকর্ড নাই। আমি তো পেশেন্টকে ওষুধ দেবো, তার স্ত্রীকে তো ওষুধ দেবো না, তার তো স্ত্রী তো ডিক্টেটোরিয়াল, তার স্ত্রী তো ডিক্টেটোরিয়াল। হ্যাঁ, আমরা তো ওষুধ দেবো হচ্ছে তার ইয়েকে, পেশেন্টকে ওষুধ দেবো। পেশেন্ট হেল্পলেসনেস ফিলিং এখানে চলে গেছে। হ্যাঁ, আমি কি করবো বলো? আমি তো আমার স্ত্রীকেও বুঝাই, আমার মাকেও বুঝাই। আমার মেয়ে ওখানে থাকে, মেয়ের জন্য খুব চিন্তা হয়। মেয়ে যদি আহ কিছু হয় আমার খুব চিন্তা হয়। উম, ওই বারবার বলছে যে এটা যদি হতো, যে আমি তো মেয়েকে খুব কাছে পেতে চাই, এটা যদি হতো যে মেয়ে ও দূরে পড়াশোনা করছে, তাহলে সেই জন্য আমার মেয়ে দূরে, অথবা আমি চাকরি সূত্রে দূরে আছি সেই জন্য আমি মেয়েকে পাচ্ছি না, তা তো নয়। এটা অবজেক্টিভ রিজনেবল, এটা অবজেক্টিভ রিজনেবল। সিম্পাইটাম, এটা সিম্পাইটামের। হ্যালো। হ্যাঁ স্যার, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ স্যার, সুন্দর কেস, খুব সুন্দর কেস হ্যাঁ, এবং সুন্দর প্রথমেই বলছে যে আমি তো যে অ্যালোপ্যাথিক মেডিসিন, আমি বললাম তুমি আমার কাছে এসে, বলে যে আমি তোমার কাছে এসেছি এই জন্য, আমি যে অ্যালোপ্যাথিক মেডিসিন চলছে আমার তো আমি তো সেরকম উপকার পাচ্ছি না তো আমি। তারা তো মেডিসিন চেঞ্জ করছে, পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার তো স্বস্তি হচ্ছে না। হ্যাঁ, বরং আমি এখন একটুতে হাঁপিয়ে যাচ্ছি। এটাও অবজেক্টিভ রিজনেবল, এটাও অবজেক্টিভ রিজনেবল।
হ্যাঁ ঠিক, সাবজেক্টিভ রিজনেবল অনেকগুলো জায়গাতেই পরিষ্কার আছে। স্যার এটা অনেকগুলো রং জায়গাতে পরিষ্কার আছে। রং সাফার্ড হবে কি, হতে পারে কি? না, রং রং সাফারে তখন তখন বলবে রং সাফারের ইয়েটা অন্যরকম হবে, থ্রোয়িংটা অন্যরকম হবে। হুম। আচ্ছা রং আচ্ছা আচ্ছা। সাফারের থ্রোয়িংটা অন্যরকম হবে। হতে এবং পারে এটা রং সেক্ষেত্রে সাফার, কিন্তু সেক্ষেত্রে স্যার ওই স্ত্রীর সাথে ওই রিলেশনটা থাকে ওইরকম থাকবে না রং সাফারে। না, সেটার সঙ্গে যাতে রিলেশন। ওই মানে আরে এ তো মানে ওই যে বলছি ওইরকম থাকবে না, তাহলে রং সাফার হলে তাহলে স্ত্রীর সাথে ওই হুম যে মধুর সম্পর্ক এটা থাকবে না, হুম হুম হুম। তাই না স্যার? এর 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 সবার সঙ্গে সম্পর্ক ভালো। ওই যে হ্যাঁ আমি ওটাই বলছি। রুটাটা নিয়েছে যে শশাঙ্ক বাবু, ওখানে যে ইয়েটা আছে, কি বলে হারমোনির ব্যাপারটা আছে, এটা হ্যাঁ অনেকটা ওটা কিন্তু হারমোনির হারমোনি, মতোই আছে। অনেকটা হ্যাঁ, হারমোনিটা হারমোনির মতো আমরা আছে। স্যার হারমোনির সিম্ফাইটামে মতন হারমোনি আছে ও। সিম্ফাইটামে হারমোনি জোড়া যেতে পারে না, হারমোনি এখানে নেই কোনোভাবে। না, হারমোনি নেই, আমি বলছি যে ওটা ওই ওই শশাঙ্কবাবু যে রুব্রিকটা নিয়েছেন, এটা অনেকটা ওর কাছাকাছি আসে, অনেকটা সিম্পাইটামের ভাবটা ফিলিংসটা অনেকটা কাছাকাছি আছে, কাছাকাছি হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ। সিম্পাইটাম ব্যাপারটা বোঝেন না, একটা জায়গায় হাড় ভেঙে গেল, ও কি চায় সেটাকে সংযুক্ত করতে, তাই না? সিম্পাইটামের ভাবটাই থাকে যে ডিট্যাচড। সিম্পাইটামের একটা মূল হ্যাঁ ভাব আছে যে হ্যাঁ ডিট্যাচ, ডিট্যাচ, একদম। অর্থাৎ আহ, হ্যাঁ, এবং সে চায় যে সমস্ত কিছুর জন্য জোড়া লাগাতে, সমস্ত কিছু জোড়া লাগাতে সিম্পাইটাম। হ্যাঁ, হাড় জোড়া লাগানোর জন্যই আমরা প্রথমে এই সিম্পাইটাম ব্যবহার করি। কি জন্য ব্যবহার করি? ওখানে ওই তার মূল লক্ষ্যটাই থাকে যে সবকিছুকে যেন, ফাটলটা যেন, এখানে সংসারে ফাটলটা হয়ে গেছে এবং সেটা ও ও জোড়া লাগাতে চাইছে। এই জায়গাটাই সেই ফিলিংটা আছে যে এই হারমোনির মতন ডিট্যাচড ফিলিং আছে এখানে। সে ভাবে যে আমি যেন আলাদা হয়ে যাচ্ছি, আমি যেন এই ওয়ার্ল্ড থেকেই আলাদা হয়ে যাচ্ছে। সিম্পাথেমে একটা সুন্দর হ্যাঁ আমি রূপরেখা আছে, ডিলিউশন সেপারেটেড ওয়ার্ল্ড ফ্রম দা, হি ইজ সেপারেটেড ফ্রম দা ওয়ার্ল্ড। এই একটা সুন্দর সিম্পাথেমে একটা রুব্রিকও আছে, ডিলিউশন সেপারেটেড, হি ইজ সেপারেটেড ফ্রম দা ওয়ার্ল্ড। হ্যাঁ, ঠিক কেউ কিছু ঠিক। বলছিলেন, বলেন। হ্যাঁ এবং স্যার ওই অ্যাকচুয়ালি আমি যখন ওই রুটাটা হচ্ছে ভাবছিলাম, তখন একটা জায়গায় কিন্তু আমার খটকা লাগছিল, সেটা ওই জায়গাটা স্যার, ওই সেনসিটিভ ক্রিটিসিজম, এই জায়গাটা যখন ক্লিয়ার, কিন্তু সেনসিটিভ ক্রিটিসিজম দেখি রুটাতে নেই। মানে আমার ওই জায়গাটা হ্যাঁ। মনে হয়েছিল একটু খটকা আসছিল, যে সেনসিটিভ হুম ক্রিটিসিজম ওই জায়গাটা ছিল হুম। কিন্তু ওই হ্যাঁ, জায়গাটা ডিলিউশন হ্যাঁ criticized, she is. সিজ, হ্যাঁ 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 ডিলিউশন mocked and laughed, he is. লোকে দেখে হাসে, ঠিক। আমার ভাইয়ের ব্যবহার দেখে, আমার ইয়ের ব্যবহার ব্যবহার দেখে ওগুলো হাসে, আমার খুব খারাপ লাগে সেগুলো। লোকে এগুলো বিভিন্ন রকম কথা বলে। হ্যাঁ, এই যে আমার যে স্ত্রী ওখানে চলে গেছে, এটাও কিন্তু বলেছে, এখানে কিন্তু কেসে আছে, আমার স্ত্রী, মেয়ে আমার এখানে থাকে না, শ্বশুর বাড়িতে আছে, এটা নিয়েও লোকে বিভিন্ন কথা বলে, এটা নিয়েও লোকে বিভিন্ন রকম কথা বিভিন্ন বলে। কথা বলে, এখানেও সেই ক্রিটিসাইজড ফিলিংটা আছে, ঠিক ক্রিটিসাইজ শি ইজ। ঠিক। ঠিক আছে, তাহলে আহ 11টা পার হয়ে গেছে। হ্যাঁ স্যার। সরি স্যার, হ্যাঁ, ঠিক নাই, সমস্যা আছে, হ্যাঁ, দারুণ দারুণ কেস, সমস্যা, অনেকগুলো সমস্যা আছে স্যার। সুন্দর আচ্ছা, সুন্দর কেস। আপনারা, আচ্ছা, হ্যাঁ বলুন। না হ্যাঁ বলেন, আমি একটু কথা বলি, সবাই থাকেন, হ্যাঁ সবাই থাকেন, একটা বলেন, সুন্দর কথা বলি। হ্যাঁ সমস্যা ওই বলেন। জায়গায় আছে যে সে কিন্তু আরো দুইটা জায়গা ছিল, যে তার ওই যে পায়ে পর পা দিয়ে ঘুমায় থাকলো, ওখানে হুম, একটু টিপ বসে গেল, এইটা হ্যাঁ, নিয়ে সে তার ওই আমরা কি বলি ওটাকে, তার ওয়াইফের ভাই মারা গেল, যেটা আর কি কাজিন মারা গেল, হুম, হুম, তারপরে তার বাবা মারা গেল। এখানে যে হুম। ইমেজ, ফ্যান্টম সিজ, ইমপ্রেশনেবল, ইমপ্রেশনেবল অবশ্য সেপাইটাম আছে, কিন্তু ওই যে ফ্যান্টম সিজ, এই বিষয়গুলো, এই ইমোশনের জায়গা আমরা দিব না কেন? ভয় বা ফেয়ার, এখানে এখান থেকে এখানে আমরা, দেখুন দেখুন, হ্যাঁ, ফেয়ার তো নিয়েছি তো, ফেয়ার ইনজুরি অফ বিং, হ্যাঁ এটা তো ফেয়ার নিয়েছি ইঞ্জুরি তো, রয়েছে। পরিষ্কার বললাম তো। হ্যাঁ, বলছে যে ও না, তো পরিষ্কার বলেছে, আমার এটা ভয় লাগছে, আমার এটা বড় ক্ষতি হয়ে যাবে না তো, একদম ক্ষতি কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এটা আমার বড় ক্ষতি হয়ে যাবে না তো, ফেয়ার ইনজুরি অফ বিং নিয়েছি। আর আরেকটা পরিষ্কার কথা বলেছে, এই সমস্ত ঘটনাগুলো আমার মনে খুব দাগ ফেলে, এই যে দাগ ফেলে, ছাপ ফেলে, এটা পরিষ্কার, এটা এগুলো হচ্ছে ইমপ্রেশনেবল। ইমপ্রেশনেবল। হ্যাঁ, না ঠিক আছে স্যার, কিন্তু ওই যে
দুইটা মৃত্যুর ঘটনা ছিল, তো সেই কারণ থেকে আমি হয়তো ভুল করছি, ফ্যান্টম সিজে চলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ফ্যান্টম। ঠিক আছে কিন্তু স্যার, ও ও আমি ও ভুল ও, করছি। এটা লক্ষ্য করেন, পেশেন্ট যে কথাটা বলছে, এই সমস্ত বিষয়গুলো আমার মনে খুব দাগ ফেলে। হ্যাঁ, খুব এই সমস্ত বিষয়গুলো আমার খুব মনে দাগ ফেলে। এই দাগ ফেলাটা মানে হচ্ছে ছাপ ফেলা, তাই না? রিজনেবলের কথাই তো হচ্ছে ছাপ ফেলা। যেমন জি স্যার, ইমপ্রেশনেবল, আমি এখানে আগের কেসটা যেমন বীজ বলে আনপ্লেজেন্টলি, আনপ্লেজেন্টলি ইমপ্রেসড বাই এভরিথিং। আনপ্লেজেন্ট, দুটো দুটো মাত্র মেডিসিন আছে, একটা কোনিয়াম আর একটা হচ্ছে সিম্পাইটাম। হ্যাঁ, দুটো মাত্র মেডিসিন আছে এখানে, নেগেটিভ হচ্ছে কোনিয়াম, স্যার। কোনিয়াম আর সিম্পাইটাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে, কিন্তু আমি ওই ইনজুরি বিং ইনজুর নিলাম, তার ওই যে প্রেশারের জন্য তাকে যে ওষুধ দিতে, ওই ওষুধটা নিয়ে সে একটু তার একটা লোকসান হয়ে যেতে পারে, এটা খেতে চাচ্ছে না, ওই জায়গায় ওখানে নিয়েছিলাম ইনজুরি বিং ইনজুর। বাট আর দুইটা, তার বাবা মারা যাওয়া আর তার ওয়াইফের ইয়ে যে ক্যান্সারে মারা গেল, ওই দুইটা কারণে আমি ওখানে ফ্যান্টম সিজ নিয়ে বসছিলাম, যেখানে আমি প্রিপিয়াতে গেছিলাম। না না, ফ্যান্টমের ব্যাপারটা আরো এগিয়ে যাবে এখানে। যখন ও দেখলো পায়ের উপরে চাপ পড়ে গেছে, কি বলে, চাপ পড়ে দাগ হয়ে গেছে বা বসে যাচ্ছে, তখন ওর ওই ভাবনাটা আসলো যে আহ, আমার তো বাবা এইভাবে মারা গেছিল, তাহলে আমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো। হ্যাঁ, এইখান থেকে এই এটা তার ভাবনাটা আসলো। আর সে পরিষ্কার বললো যে আমার এগুলো খুব মনে ছাপ ফেলে দেয়, এরকম ঘটনা আমার মনে খুব দাগ কাটে। হ্যাঁ, যখন পেশেন্ট যখন এরকম কথা বলছেই, তখন আমরা অবশ্যই পেশেন্টের ওই থেকে রুব্রিকটা আমরা নিতে পারি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, সুন্দর, রাত জায়গাটা সার্থক হলো স্যার। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই ভীষণ ভীষণ না, সার্থক, এই অনেক কিছু স্যার জানা। সমস্ত সমস্ত থ্যাঙ্কস হচ্ছে আমাদের গুরু মহান্তি স্যারের, সেগাল স্যারের জন্য। হ্যাঁ, আমরা জাস্ট ওনাদের ফলো করছি, অনুসরণ করছি, এবং যে টুকরো টাকা আমরা পাচ্ছি সেগুলো আমরা আনছি আপনাদের কাছ থেকে, আমি শিখছি, আমরা সবাই সবার কাছ থেকে শিখছি। সুতরাং যত থ্যাঙ্কস সব আমাদের গুরুর চরণে যাচ্ছে। স্যার এখন ঠিক শরীর আছে, ভালো আছে তো? আগে প্রথম কেসটায় হ্যাঁ আমার শরীর ভালো আছে, স্যার প্রথম আমি ফাইন ল্যাকোসিসের আছি। কেসটা ঠিক টর্মেন্টিং আছে ফিলিং, ওটা রুব্রিক কি নেওয়া হয়েছিল? কি কমপ্লিটেড রুব্রিক? টর্মেন্টেড হিমসেলফ। হ্যাঁ, আচ্ছা কমপ্লিটেড রুব্রিক, কমপ্লিটেড হ্যাঁ রুব্রিক। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে হুম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওই আমাকে রুটিটা স্যার কুড়ে খুব সুন্দর। আমাকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কুড়ে কুড়ে খাচ্ছে, হ্যাঁ ঠিক। হ্যাঁ, কুড়ে কুড়ে খাচ্ছে, ওটা হচ্ছে টর্মেন্টিং। টর্মেন্টিং ফিলিং, ফিলিং মানে কি, মানে নিদারুণ সাফারিং। হ্যাঁ, মানে গ্রেট সাফারিং, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাফারিং, গ্রেট হুম। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাফারিং, ডিস্ট্রেস, মেন্টাল ডিস্ট্রেস, এটা হচ্ছে টর্মেন্ট ফিলিং। হ্যাঁ, নিদারুণ যন্ত্রণা। হ্যাঁ, ওটা হচ্ছে কুড়ে কুড়ে খাওয়া। এইটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক আছে, 9টা 10 ঠিক বাজে, আছে, কতজন হ্যাঁ আছেন এখনো দেখছি? 17 জন আছেন, 21 থেকে কমেছে 4 জন। আচ্ছা, স্যার, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা প্রার্থনা করি আপনারা ঈশ্বরের সবাই কাছে। ভালো থাকুন, স্যার এই সবাই ভালো থাকুন। আমরা ঠিক। শুনছি আপনারা সারা রাত জি ক্লাস স্যার, করতেন। সবাইকে আহ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমার সবাইকে অনেক অনেক আমার ধন্যবাদ। আমার এনার্জি আছে, আপনারা যদি থাকেন আমার এনার্জি আছে। হ্যাঁ, আমি বলতে পারি, আপনারা যদি থাকেন, হ্যাঁ, আমি আমি কিন্তু আছি। কিন্তু আপনারা যদি ভাবেন যে চলবে, চলতে পারে, অসুবিধা নেই। অথবা পরে আপনি একটা পরে যদি শিডিউল, কোনোদিন হ্যাঁ স্যার আপনি হ্যাঁ শিডিউল ঠিক আসবো। আছে, করবেন, পরে আমরা থাকবো, কোনোদিন হোক। যতদিন থাকবে আপনি পড়াবেন, হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, পরে এর আগেও একদিন আমি ওই ইয়েতে করেছিলাম, বেড়ায়, ইয়েতে কি বলে, বারবারিস ভালগ্রেসের একটা প্রায় 2 ঘন্টার একটা কেস নিয়েছিলাম, ক্লাস করেছিলাম প্রায় 2 মাস আগে। এটা আমার সেকেন্ড ক্লাস হলো। তখন এখানে তো ওই ক্লাসে অনেকেই আসেননি এখানে, আজকে যারা এসেছেন অনেকেই দেখছি নতুন এসেছেন। আমি ছিলাম ওই ক্লাসে স্যার। হ্যাঁ, ওই ক্লাসে তো আমি হ্যাঁ, ছিলাম ও না, জানি না তখন। পারভেজ বাবু ছিলেন না? পারভেজ স্যার ছিলেন। জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ ছিলাম। হ্যাঁ। হঠাৎ করে ঠিক হয়তো অনেক সময় আপনার জানতে ক্লাসে তো পারে না। একটা আলাদা আনন্দ স্যার, আপনার ক্লাস থেকে যেটা শিখি সেটা একদম মনে গেঁথে যায় আর কি।
স্যার এটা সময় আ- করে আ- হোক না, যদি 15 দিন বা 1 মাসে একটা করে মিনিমাম হয়, যদি আমি ভালো হয় চেষ্টা স্যার। করব। এই তো 2 মাস পর একটা হলো। হ্যাঁ, আমি চেষ্টা ব্যস্ততার করব। মধ্যে থাকেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করবো আমি। আপনাদের সাহচর্য আমার খুব ভালো লাগে। খুব সুন্দর ওনাদের রেসপন্স, খুব ভালো লাগলো। আমি এই যে এই দুটো কেসেরই অ্যানালিসিস গুলো আমি এখন এই যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন, ডিটেলসে পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সবাইকে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ সবাইকে, হ্যাঁ নমস্তে স্যার। থ্যাংক ইউ শুভরাত্রি। স্যার, গুড নাইট, ভালো থাকুন। এতক্ষণ দেবব্রতের আওয়াজ পাওয়া গেল। আচ্ছা, দেবব্রত থ্যাংক দাকে ইউ। হোস্ট করার জন্য দেবব্রত দাকে স্পেশাল ধন্যবাদ। হ্যাঁ, হোস্টের একটা বিরাট কাজ আছে। হ্যাঁ সেই অবশ্যই সেই অবশ্যই কাজগুলো দেবব্রতবাবুকে কাজগুলো ধন্যবাদ। ও করেছে। ও নিশ্চিত। কাজগুলো করেছে জন্য আমি খুব নিশ্চিন্ত ভাবে বলে যেতে পেরেছি, বা ক্লাসটা নিতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। Night all of you.